হ্যালো এভরিওয়ান। দেখ, আমি তো আগের দিন পিস রেট সিস্টেমটা আপলোড করেছিলাম, আশা করি সবাই হেল্প পেয়েছিস। রিভিশন যেরকম আমি করিয়েছিলাম পাস্ট ইয়ারের কোশ্চেনগুলো, সেমভাবে আজকে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে একটা টপিক আছে, আমাদের 10 মার্কস আসবে সেখান থেকে। তো সেটার রিভিশনস আমি করিয়ে দেবো। মেবি 1 ঘন্টা 15-20 মিনিটের ভিডিও হবে, ঠিক আছে? তো 1 ঘন্টা 15-20 মিনিট যদি এটা দেখে নিস, আশা করি এই 10 মার্কসও আমাদের কভার হয়ে যাবে, এখান থেকে কিছু আটকাবে না, ঠিক আছে? তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে কি আছে, কি বৃত্তান্ত, সবকিছুই আমি ডিসকাস করবো একটার পর একটা। তো সবার আগে আমি একটু বলে নিই যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টিটা কি, ঠিক আছে? দেখ, হাউস অ্যাজ পার ইনকাম ট্যাক্স, হাউস আমরা দুটো পারপাসে ইউজ করতে পারি, ঠিক আছে? একটা কিনা আমরা নিজে থাকতে পারি, সেটাকে বলছে সেলফ অকুপাইড প্রপার্টি। আর একটা বাড়ি যেটা কিনা আমি কি করতে পারি, ভাড়া দিতে পারি, রাইট? কাউকে ভাড়া দিয়ে সেখান থেকে ইনকাম করতে পারি, ঠিক আছে? তো যে বাড়িটা ভাড়া দিয়ে ইনকাম করব সে বাড়িটাকে বলে লেট আউট প্রপার্টি, ঠিক আছে? আর যে বাড়িটায় আমি নিজে থাকবো সেটাকে বলে সেলফ অকুপাইড প্রপার্টি, ঠিক আছে? তো অ্যাজ পার ইনকাম ট্যাক্স, তাহলে বাড়ি আমরা দুটো পারপাসে ইউজ করতে পারি। ফার্স্ট, যেটা কিনা আমি বললাম যে কিনা বাড়িটা কাউকে ভাড়া দিয়ে ইনকাম করতে পারি, দ্যাট ইজ লেট আউট প্রপার্টি। আর যে বাড়িটায় আমি নিজে থাকবো সেটাকে বলবো সেলফ অকুপাইড প্রপার্টি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা পারপাসে আমরা বাড়ি ইউজ করতে পারি, সেটা কিনা আমাদের আমাদের বাড়িটা আমরা বিজনেস পারপাসে ইউজ করতে পারি। আমারই নিজস্ব কোনো বিজনেস আছে, সেই বিজনেস পারপাসে বাড়িটাকে ইউজ করতে পারি। তো আমাদের আজকের টপিক ছিল যেহেতু ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, কোনো বাড়ি যদি আমরা নিজের বিজনেসের জন্য ইউজ করি, সেইখান থেকে সেই বাড়িটা আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টির আন্ডারে আসবে না, সেই বাড়িটা বিজনেস প্রফেশনের আন্ডারে যাবে, ঠিক আছে? তো বেসিক্যালি 3 রকম ভাবে একটা বাড়ি ইউজ করা যায়। একটা কিনা লেট আউট, কাউকে ভাড়া দিয়ে সেখান থেকে ইনকাম করতে পারি। সেকেন্ড, যে বাড়িটায় নিজে থাকবো সেটাকে বলবো সেলফ অকুপাইড প্রপার্টি। আর থার্ড, কিনা যে বাড়িটায় আমি নিজের বিজনেস পারপাসে আমার বাড়িটাকে ইউজ করছি, সেটাও আমাদের হাউস প্রপার্টির মধ্যে আসা উচিত, কিন্তু এটা আমাদের হাউস প্রপার্টিতে আসে না, এটা আসে আমাদের বিজনেস প্রফেশনে। যেহেতু বিজনেসে ইউজ করছি বাড়িটা, তাই বিজনেস প্রফেশনে যাবে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে একদম ইজি একটা টপিক, 10 মার্কস আসবে। আমাদের মেনলি কম্পিউট করতে হবে যে বাড়িটা আমি ভাড়া দিচ্ছি, ভাড়া দিয়ে ইনকাম করছি, ঠিক আছে? যে বাড়িটা ভাড়া দিয়ে ইনকাম করবো সেটাকে বলবো লেট আউট প্রপার্টি। তো বেসিক্যালি ওই লেট আউট প্রপার্টি ইনকামটাই আমাদের ক্যালকুলেট করতে হয়, যে ইনকাম ট্যাক্স কিরকম ভাবে আমাদের ওই বাড়িটা থেকে যে ইনকাম করছি সেই ইনকামের কতটা পোর্শন আমাদের ইনকাম বলছে, সেটাই আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে? একদম ইজি একটা ছোট্ট ফরম্যাট আছে, ওই ফরম্যাটটার মধ্যে ফেলে দিলেই অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? তো ফরম্যাটটা তো আমি লিখে রেখেছি যাতে তাড়াতাড়ি ভিডিওটা, মানে কম সময়ে ভিডিওটা কভার করা যায়, তার জন্য আমি লিখে রেখেছি এটাকে। তো ফার্স্টে একটু ফরম্যাটটা বলে নিই, দেন তারপরে ডিরেক্ট অঙ্কের মধ্যে যাবো, ঠিক আছে? তো ফার্স্টে উপরে এই লেখাটা একটু লিখে নিতে হবে, ইজ ক্যালকুলেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ, কোশ্চেন একটা নাম দিয়ে দেবে যে কিনা কার ইনকাম ক্যালকুলেট করছি। তো ক্যালকুলেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ, যাই বলবে, সাপোজ মিস্টার এক্স আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার এই বছরের জন্য 23-24, রিলেটেড টু প্রিভিয়াস ইয়ার 22-23, ঠিক আছে? তো এই লাইনটা একটু, যে কোনো অঙ্ক যখন আমরা করব 10 মার্কসে, তো উপরে আগেটা করে দেবো, ঠিক আছে? তো কি করব, ক্যালকুলেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার যাই বলো, সাপোজ মিস্টার এক্স আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 23-24, রিলেটেড টু প্রিভিয়াস ইয়ার 22-23, ঠিক আছে? করে একটা ফরম্যাট বানিয়ে নিবি, এরকম 3টে কলাম থাকবে, তার 3টে কলামের একটা ফরম্যাট তৈরি করে নিবি, ঠিক আছে? তো আমাদের পরীক্ষার লাস্ট 5 বছরে বা 6 বছরে যতগুলো কোশ্চেনই দিয়েছে তাতে দুটো করে বাড়ি থাকে, ঠিক আছে? একটা হচ্ছে লেট আউট প্রপার্টি, মানে যে বাড়িটা আমরা ভাড়া দিয়েছি, আর একটা থাকবে সেলফ অকুপাইড প্রপার্টি, যে বাড়িটা আমরা নিজে থাকি। তো আমি প্রথমেই বললাম যে ক্যালকুলেশন আমাদের করতে হবে কেবলমাত্র লেট আউট প্রপার্টিটারই, সেলফ অকুপাইড বাড়ির কিচ্ছু ক্যালকুলেশন নেই, ঠিক? তো লেট আউট প্রপার্টিটারই আমরা ক্যালকুলেশনটা করব, ঠিক আছে? তো লেট আউট প্রপার্টি ক্যালকুলেশনটা কিভাবে করে সেটাই এই ফরম্যাটটার মধ্যে দিয়েছি। ফার্স্টে জিএভি লাগবে, জিএভি দ্যাট ইজ গ্রস অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে? জিএভি সেকেন্ড কলামটায় বসাও, ঠিক আছে? তার থেকে বাদ যাবে লেস মিউনিসিপাল ট্যাক্স পেইড বাই দ্য ওনার। কোশ্চেনে বলে দেবে যে কতটা ট্যাক্স ওনার পে করেছে, বলে দেবে কোশ্চেনে কতটা ট্যাক্স আছে আর কতটা ওনার পে করেছে, বলে দেবে কোশ্চেন। তাহলে বলবো কি, লেস মিউনিসিপাল ট্যাক্স পেইড বাই দ্য ওনার, বাদ দেবো, তাহলে বেরোবে আমাদের এনএভি, রাইট? নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে ফার্স্টে জিএভি লাগবে, জিএভি থেকে বাদ দেবো লেস মিউনিসিপাল ট্যাক্স পেইড বাই দ্য ওনার, তাহলে বেরোবে এনএভি। এনএভি থেকে দুটো ডিডাকশন বাদ যায়, কোন সেকশনে? ডিডাকশন আন্ডার সেকশন 24, সেকশনটা মুখস্থ করে নে একদম, ডিডাকশন আন্ডার সেকশন 24, ঠিক? প্রথমে স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A, তাহলে ডিডাকশনটা 24, ফার্স্ট ডিডাকশন 24A তে কি যা এনএভি বেরোবে তার 30%, লিখে রেখেছি 30% অফ এনএভি, এটা ফার্স্ট কলামে লিখবি।
আর আরেকটা বাদ যাবে দিস ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B। এটা কোশ্চেনেই বলে দেবে যে ইন্টারেস্ট অন লোন কত টাকা আছে, বসাবো ফার্স্ট কলামে, দুটোকে যোগ করবো, মানে স্ট্যান্ডার্ড ডিডাকশন আর ইন্টারেস্ট অন লোনটাকে যোগ করে সেকেন্ড কলামে নিয়ে যাবো, উপরটা থেকে মাইনাস করবো, করে আউটরে দিয়ে দেবো, তাহলেই কাজ হয়ে যাবে। দ্যাট ইজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে, এবার বললাম আমাদের পরীক্ষায় দুটো বাড়ি থাকবে, একটা লেট আউট, একটা সেলফ অকুপাইড। এত বছর তাই দিয়েছে, মেবি এই বছরও তাই আসবে যে দুটো বাড়ি আসবে, আর মনে হয় না তিনটে বাড়ি দেবে। তো দুটো বাড়ি হিসাবেই আমরা চলি, যে ধরে নিই দুটো বাড়ি দেবে পরীক্ষায়। তো ফার্স্ট বাড়িটা একটা বাড়ি থাকবে লেট আউট, একটা সেলফ অকুপাইড। তো লেট আউট প্রপার্টির এই ক্যালকুলেশনটা আমাকে করতে হবে, মানে ইনকামের জন্য, যে লেট আউট প্রপার্টি থেকে ইনকাম কতটা হয়েছে। ফার্স্ট জিএবি, জিএবি থেকে বাদ দেবো লেস মিউনিসিপাল ট্যাক্স পেইড বাই দ্য ওনার। কোশ্চেনে বলে দেবে যে মিউনিসিপাল ট্যাক্স পেইড বাই দ্য ওনারটা কত আছে, বসাবো সেকেন্ড কলামে, মাইনাস করলে বেরোবে এনএবি, এটাও সেকেন্ড কলাম থেকে বেরোবে। তারপরে করবো লেস ডিডাকশন আন্ডার সেকশন 24, সেকশন 24 ফার্স্ট ডিডাকশন, স্ট্যান্ডার্ড ডিডাকশন দ্যাট ইজ 24A, যা এনএবি বেরোবে তার 30%, রাইট। আর সেকেন্ডেরটা ইন্টারেস্ট অন লোন, এটাও কোশ্চেনে দিয়ে দেবে, বসাবো, বসিয়ে সেকেন্ড কলামে নিয়ে যাবো, উপর থেকে মাইনাস করবো, করে আউটরে দিয়ে দেবো, রাইট। এইটুকু ছোট্ট একটা 5 লাইনের ক্যালকুলেশন। ফার্স্টে জিএবি, জিএবি থেকে বাদ যাবে মিউনিসিপাল ট্যাক্স পেইড বাই দ্য ওনার, তাহলে এনএবি, এনএবি থেকে ডিডাকশন বাদ যাবে আন্ডার সেকশন 24, ফার্স্ট ডিডাকশন যা এনএবি হবে তার 30%, সেকেন্ড ইন্টারেস্ট অন লোন, এই দুটোকে যোগ করে সেকেন্ড কলামে উপর থেকে মাইনাস করবো, দ্যাট ইজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি চলে আসবে। ঠিক, ডান। এবার যেটা কিনা মেন বিষয়, এটা তো জিএবি, জিএবি পর থেকে একদম ইজি, কিচ্ছু না, কিন্তু এই জিএবিটা কোশ্চেনে দেওয়া থাকবে না। ঠিক আছে, এই জিএবিটা আমাদের বার করতে হবে, রাইট। তাহলে ফরম্যাট কি বলছে, জিএবি, জিএবি থেকে মিউনিসিপাল ট্যাক্স পেইড বাই দ্য ওনার বাদ দিলে এনএবি, এনএবি থেকে বাদ যাবে ডিডাকশন 24 এর স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% অফ এনএবি, আর ইন্টারেস্ট অন লোন, রাইট, 24B তে দুটোকে যোগ করে আউটরে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের এই জিএবিটা কোশ্চেনে বলবে না। ঠিক আছে, এই জিএবি ক্যালকুলেশনটাই আমাদের একটু শিখতে হবে, রাইট। তো আমি ফার্স্ট 10 মিনিটস একটু জিএবি ক্যালকুলেশনটা শিখিয়ে নিই, দেন তারপরে তো অঙ্ক ইজি। ওরা দেখতে পাচ্ছিস কিছুই নেই, একটা 4 লাইনের ছোট্ট ফরম্যাট, রাইট। কার জন্য? খালি লেট আউট প্রপার্টিটার জন্য। আর সেলফ অকুপাইড প্রপার্টির জন্য কি করতে হবে, এটা অঙ্কের মাঝেই বলে দেবো, ওটা একদমই ইজি, ওটার মধ্যে কিছুই নেই। এই ফরম্যাটটাও তাও আমরা আধা করবো, পুরো ফরম্যাটটা। তো সেলফ অকুপাইড প্রপার্টির জন্য ক্যালকুলেশন কিছুই নেই, ওটা অঙ্ক করতে করতেই বলছি। বাট লেট আউট প্রপার্টি যেহেতু এই ক্যালকুলেশনটা আছে, সবার আগে আমাকে জিএবিটা বার করতে হবে। ঠিক আছে, ওই জিএবি ক্যালকুলেশনটাই আমি শিখাচ্ছি। জিএবি ক্যালকুলেশনটা একটু শিখিয়ে নিই। তো জিএবি বার করতে গেলে আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো কোশ্চেনে দেওয়া থাকবে। কিরকম? ফার্স্ট মিউনিসিপাল ভ্যালু, একটু বলে নিই, আমি শর্টেই লিখছি মিউনিসিপাল ভ্যালু। ঠিক আছে, তো মিউনিসিপাল ভ্যালু সাপোজ কোশ্চেনে দিয়েছে রুপিস 1 লাখ। ঠিক আছে, তো জিএবি বার করতে গেলে তিনটে জিনিস বেসিক্যালি লাগে। ফার্স্ট মিউনিসিপাল ভ্যালু, যেটা হচ্ছে 1 লাখ। ফেয়ার রেন্ট, এটাও কোশ্চেনে দেওয়া থাকবে, কোশ্চেনে সাপোজ ধরে নে 1,20,000, 1,20,000। ঠিক আছে, তাহলে মিউনিসিপাল ভ্যালু 1 লাখ, ফেয়ার রেন্ট 1,20,000, স্ট্যান্ডার্ড রেন্ট সাপোজ স্ট্যান্ডার্ড রেন্ট দিয়েছে 90,000। ঠিক আছে, প্রথমে এই তিনটে জিনিসই লাগবে। তাহলে কি? মিউনিসিপাল ভ্যালু, ফেয়ার রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্ট। মিউনিসিপাল ভ্যালু, ফেয়ার রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্ট। প্রথমে দেখবো মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে বড় কোনটা, বড় বড়। তাহলে মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে বড় 1,20,000। ওরকম ফেয়ার রেন্ট দেখার দরকার নেই, তোরা খালি ডেটাটা দেখবি, এমভি আর ফেয়ার রেন্টের মধ্যে বড় কোনটা। তাহলে বড় 1,20,000, ওখানে একটা ছোট টিক মেরে দেবো, রাইট। পরীক্ষা হলেও মানবো, কোনো সমস্যা নেই। তো ফেয়ার রেন্ট 1,20,000, রাইট। এবার যে টিকটা মেরেছি, ওই টিকটা স্ট্যান্ডার্ড রেন্টের মধ্যে যেটা ছোট, টিকটা স্ট্যান্ডার্ড রেন্টের মধ্যে যেটা ছোট, সেটাই হবে এক্সপেক্টেড রেন্ট, রাইট। সবার আগে এক্সপেক্টেড রেন্ট বার করবো। এক্সপেক্টেড রেন্ট তাহলে কত হলো? 1,20,000 আর 90,000 এর মধ্যে ছোট 90,000, তো এক্সপেক্টেড রেন্ট 90,000। ঠিক, সবার আগে এটা বার করে নেবো, একটা স্মল এ দেবো, দিয়ে লিখবো এক্সপেক্টেড রেন্ট দ্যাট ইজ 90,000। আবার বলছি, মিউনিসিপাল ভ্যালু ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড় সেটাকে টিক মারবো, ওই বড়টা, ওই মানে ওই টিক মারাটা, আর স্ট্যান্ডার্ড রেন্টের মধ্যে যেটা ছোট হবে সেটাই হচ্ছে এক্সপেক্টেড রেন্ট। ফার্স্টে এইটুকু করে নেবো, ঠিক আছে, ডান। আচ্ছা, বি দিয়ে লিখবো অ্যানুয়াল রেন্ট, অ্যানুয়াল রেন্ট। ঠিক আছে, অ্যানুয়াল রেন্ট সাপোজ কোশ্চেনে দিয়ে দিয়েছে অ্যানুয়াল রেন্ট 1,20,000, 1,20,000। ঠিক আছে, অ্যানুয়াল রেন্ট যদি 1,20,000 হয়, লাস্ট লিখবো হায়ার অফ, লাস্ট এই দুটোর বেসিসে আমরা জিএবি বার করব। তো জিএবি, আগে জিএবিটা লিখে নিই, তার নিচে লিখি হায়ার অফ,
হায়ার অফ এ অর বি। তাহলে এই দুটো, এই যে যেটা বেরিয়েছে 90,000 আর 1,20,000, এই দুটোর মধ্যে বড় কোনটা? 1,20,000। এটাই হচ্ছে আমাদের জিএভি, রাইট? তো একদমই ইজি। তাহলে কি বললাম? ফার্স্টে লাগবে মিউনিসিপাল ভ্যালু, ফেয়ার রেন্ট, এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেটাকে টিক মারবো। সেই টিকটা স্ট্যান্ডার্ড রেন্টের মধ্যে যেটা ছোট হবে সবার আগে সেটাকে বলবো এক্সপেক্টেড রেট, রাইট? অ্যানুয়াল রেন্ট কোশ্চেনে বলেই দেবে যে কত টাকা আছে, বসাবো অ্যানুয়াল রেন্ট। তারপরে কি করব? এই যে দুটো বেরোলো এক্সপেক্টেড রেন্ট আর অ্যানুয়াল রেন্ট, এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেটাই হচ্ছে আমাদের জিএভি, রাইট? সেটাই জিএভি। এবার আরেকটা এক্সাম্পল নিই, তোরাই বলবি তাহলে কি রকম ভাবে হবে। আমি এক্সাম্পল নিয়ে এরকম, সাপোজ মিউনিসিপাল ভ্যালু 80,000, ফেয়ার রেন্ট 70,000, স্ট্যান্ডার্ড রেন্ট 1 লাখ, ঠিক আছে? এরকম বললো সাপোজ, ঠিক আছে? তাহলে ফার্স্ট বার করবো এমভি আর ফেয়ার রেন্টের মধ্যে বড় কোনটা। তাহলে বড়টা হচ্ছে 80,000, টিক মেরে নে। ওই টিক মারাটা স্ট্যান্ডার্ড রেন্টের মধ্যে এটা ছোট হবে, টিক মারাটা 80,000, স্ট্যান্ডার্ড রেন্ট আছে 1 লাখ, তাহলে 80,000 1 লাখের মধ্যে ছোট 80,000, তো এক্সপেক্টেড রেন্ট 80,000। সবার আগে এটা লিখে নেব, ঠিক আছে? 80,000, ঠিক। বা অ্যানুয়াল রেন্ট বলে দেবে কোশ্চেনে, সাপোজ অ্যানুয়াল রেন্ট আছে হচ্ছে 70,000, ঠিক আছে? তাহলে এক্সপেক্টেড রেন্টটাকে এরকম আন্ডারলাইন করে নেব, স্ট্যান্ডার্ড রেন্ট এই সরি অ্যানুয়াল রেন্টটাকে এরকম আন্ডারলাইন করে নেব। লাস্ট জিএভি বার করব কিভাবে? এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেটাই হচ্ছে আমাদের জিএভি। তাহলে বড় কোনটা? 80,000, তো জিএভি 80,000, রাইট? আরেকটা एग्जांपल নিয়ে করি, তাহলে একদমই ডিটেইলসটা ক্লিয়ার হয়ে যাবে। দেন তারপরে আরো কিছু ক্যালকুলেশন আছে জিএভি, যেখানে এটা তো একদম ইজি, একটু টাফ হতে পারে আমাদের কোশ্চেনে, তো কিরকম হতে পারে সেটারও আমি এক্সপ্লেনেশন এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আরেকটা एग्जांपल নিই, সাপোজ মিউনিসিপাল ভ্যালু 50,000, স্ট্যান্ডার্ড রেট সরি ফেয়ার রেট 52,000, স্ট্যান্ডার্ড রেট 45,000। আবার বলছি এক্সপেক্টেড রেট বার করব কিভাবে? মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেটের মধ্যে যেটা বড় টিক মেনে নেব 52,000, ওই টিকটা স্ট্যান্ডার্ডের মধ্যে যেটা ছোট, তাহলে ছোট 45,000, রাইট? অ্যানুয়াল রেট তো কোশ্চেনে বলেই দেবে, তাকে বার করে এরকম ক্লোজ করে দিস। অ্যানুয়াল রেট তো বলেই দেবে কোশ্চেনে, সাপোজ অ্যানুয়াল রেট বলেছে 48,000, এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেটাই হচ্ছে আমাদের জিএভি। তাহলে বড় কোনটা? 48,000, তো জিএভি আমাদের 48,000, ঠিক আছে? ডান ডান ডান। এই গেল আমাদের একদম যেটা একদম পাতি জিএভি বার করতে হবে, তো এরকম ভাবে একদমই ইজি, তো সেরকম ভাবে জিএভি এরকম ভাবে বার করব, রাইট? এছাড়া আর কি হতে পারে, ঠিক আছে, যেটা কিনা আমাদের পরীক্ষায় আসতে পারে, এটা কিনা একটু টাফ, টাফ নয় কিছুই, তো বলি এরকম ভাবে আসবে। প্রথমে ফার্স্টে মিউনিসিপাল ভ্যালু বলেই দেবে কোশ্চেনে, এটা তো থাকবেই। মিউনিসিপাল ভ্যালু ধরে নে 1 লাখ দিয়েছে, ঠিক আছে? ফেয়ার রেন্ট 1,20,000 দিয়েছে, ভালো কথা। স্ট্যান্ডার্ড রেন্ট 1,30,000 দিয়েছে, থাক, ঠিক আছে? ডান। আচ্ছা, তাহলে যদি এই তিনটে দেয় তাহলে আমি এর বেসিসে আমি আরামসে বার করে নিতে পারবো এক্সপেক্টেড রেন্টটা কত হবে। তাহলে এক্সপেক্টেড রেন্ট এ দিয়ে কি বার করব? মিউনিসিপাল ভ্যালু ফেয়ার রেন্টের মধ্যে বড় 1,20,000, ওই টিকটা আর স্ট্যান্ডার্ডের মধ্যে এটা ছোট, তার মানে 1,20,000, তাহলে এক্সপেক্টেড রেন্ট 1,20,000, রাইট? এবার বি নম্বরে যে অ্যানুয়াল রেন্টটা, অ্যানুয়াল রেন্ট যেটা আমাদের দরকার, এবার এটা কোশ্চেনে অ্যানুয়াল রেন্ট না বলে রেন্ট রিসিভ কথাটা ইউজ করতে পারে, রেন্ট রিসিভ, রাইট? তা যদি রেন্ট রিসিভ বলে সাপোজ আমাদের 1 লাখ, এরকম যদি বলে, তোরা খালি একটা জিনিসই দেখবি যে অঙ্কে কোনো ভ্যাকেন্সি আছে কিনা, রাইট? ভ্যাকেন্সি পিরিয়ড, ঠিক আছে? ভ্যাকেন্সি পিরিয়ড আছে কিনা, ভ্যাকেন্সি আছে কিনা, রাইট? যদি ভ্যাকেন্সি না থাকে তাহলে রেন্ট রিসিভ যেটা দিয়েছে সেটাই অ্যানুয়াল রেন্ট হবে। তাহলে রেন্ট রিসিভ কত দিয়েছে? 1 লাখ, অ্যানুয়াল রেন্ট 1 লাখই করবো আমরা। বোঝা গেল কি বললাম? আবার বলছি কি বললাম, দেখবো যদি রেন্ট রিসিভ কথাটা ইউজ করে তাহলে ভ্যাকেন্সি পিরিয়ড আছে কিনা, যদি ভ্যাকেন্সি না থাকে চাপ নেই, তাহলে রেন্ট রিসিভ যা আছে অ্যানুয়াল রেন্ট তো তাই হবে, মানে 1 লাখই হবে, ঠিক? এবার যদি রেন্ট রিসিভ কথাটা ইউজ করে আর ভ্যাকেন্সি পিরিয়ড বলেছে, সাপোজ ধরে নে 2 মান্থ ভ্যাকেন্সি আছে, রাইট? তখন অ্যানুয়াল রেন্টটা আমরা বার করে দেব। কিভাবে বার করব? তো অ্যানুয়াল রেন্ট বার করার জন্য একবার চিন্তা কর, রেন্ট রিসিভ বলেছে মানে আমি কত মাসের টাকা পেয়েছি, ঠিক? আর ভ্যাকেন্সি পিরিয়ড বলেছে 2 মান্থ, মানে 2 মান্থ যদি আমার বাড়িতে লোক না থাকে তাহলে তো অবভিয়াসলি আমাকে নিশ্চয়ই সে ভাড়াও দেয়নি, লোক নেই, তাহলে ভাড়াও আমি পাইনি। তাহলে একবার চিন্তা কর, তাহলে বছরে 12 মাস,
12 মাসের মধ্যে যদি 2 মাস বাড়িতে লোকই না থাকে তো ভাড়া পাইনি, তাহলে এই যে 1 লাখ টাকা পেয়েছি এটা ইজ ইকুয়াল টু 10 মান্থ। বলতে পারবো কি পারবো না? অবভিয়াসলি পারবো। তাহলে কি করব, রেন্ট রিসিভ যদি বলে কোশ্চেনে আর ভ্যাকেন্সি পিরিয়ড দেওয়া থাকে আমাকে অ্যানুয়াল রেন্টটা বার করতে হবে আরামসে, একদম ঘাবড়ানোর কিছু নেই। রেন্ট রিসিভ 1 লাখ বলেছে আর ভ্যাকেন্সি পিরিয়ড 2 মান্থ দিয়েছে, ভ্যাকেন্সি পিরিয়ড 2 মান্থস মানে আমি 10 মাসের ভাড়া পেয়েছি, রাইট? তো আমি বলতে পারি যে 1 লাখ মানে 10 মাসের ভাড়া হচ্ছে 1 লাখ, রাইট? ছোটবেলায় করেছি ইউনারি সিস্টেম বা ঐকিক নিয়ম, 10 মাসের ভাড়া 1 লাখ, তাহলে 1 মাসের ভাড়া 1 লাখ বাই 10 ইনটু আমার 12 মাসের লাগবে, অ্যানুয়াল রেন্ট লাগবে, তাহলে ইনটু 12 করব, তাহলেই হয়ে যাবে, দ্যাট ইজ 1,20,000। বোঝা গেল কি বললাম, রাইট? তাহলে যদি ভ্যাকেন্সি পিরিয়ড এরকম 2 মান্থের দেয় আর রেন্ট রিসিভ কথাটা ইউজ করে, তাহলে অ্যানুয়াল রেন্ট আমরা বার করব। কিভাবে বার করব? এই যে অ্যানুয়াল রেন্ট 1 লাখ টাকা দিয়েছে, 2 মাসের ভ্যাকেন্সি মানে 10 মাসের আমরা কি টাকা রিসিভ করেছি, তাহলে 10 মাসের ভাড়া 1 লাখ, 1 মাসের ভাড়া 1 লাখ বাই 10, 12 মাসের ভাড়া কত, ইনটু 12 দিয়ে গুণ করে দেব। এবার যদি এটা ভ্যাকেন্সি পিরিয়ড 2 এর জায়গায় তোকে 3 বলে, 3 মাস ভ্যাকেন্সি মানে আমি যে 1 লাখ টাকা পেয়েছি এটা 9 মাসের ভাড়া, তখন 1 লাখ ডিভাইডেড বাই 9 ইনটু 12 করব, তাহলেই অ্যানুয়াল রেন্ট বেরিয়ে যাবে, ঠিক? যদি ভ্যাকেন্সি 4 মাস বলে, যদি 4 মাস বলে তাহলে এই যে 1 লাখ টাকা পেয়েছি এটা 8 মাসের ভাড়া, তাহলে 1 লাখ বাই 8 ইনটু 12, রাইট? যদি 1 মাস বলে ভ্যাকেন্সি, তাহলে 1 মাস ভ্যাকেন্সি মানে এই যে ভাড়াটা আছে 1 লাখ টাকা, এটা 11 মান্থের ভাড়া, রাইট? তো ডিভাইডেড বাই 11 ইনটু 12 করব, রাইট? তাহলেই অ্যানুয়াল রেন্ট বেরিয়ে যাবে, ঠিক? তাহলে কি বললাম, যদি কোশ্চেনে অ্যানুয়াল রেন্ট বলে তাহলে চাপই নেই, ডাইরেক্ট অ্যানুয়াল রেন্ট নিয়ে নেব, এক্সপেক্টেড রেট আর অ্যানুয়াল রেন্টের মধ্যে যেটা বড় হবে সেটাই দিয়ে দিই। বারবার বলছি যদি অ্যানুয়াল রেন্ট না বলে, বলেছে রেন্ট রিসিভ, তাহলে রেন্ট রিসিভ যদি থাকে দেখবি খালি ভ্যাকেন্সি আছে কিনা, ভ্যাকেন্সি যদি রেন্ট রিসিভ থাকে ভ্যাকেন্সি না থাকে তাহলে রেন্ট রিসিভ অ্যানুয়াল রেন্ট সেম, যদি ভ্যাকেন্সি থাকে তাহলে অ্যানুয়াল রেন্টটা আমরা বার করে দেব। কিভাবে বার করব, যত মাসের ভ্যাকেন্সি ওটা বাদ দিয়ে দেব, বাদ বাকি মাসের আমি টাকা পেয়েছি মানে ভাড়া পেয়েছি, তাহলে 1 লাখ ডিভাইডেড বাই 2 মাসের ভ্যাকেন্সি আছে, 2 মাসের ভ্যাকেন্সি মানে 10 মাসের ভাড়া পেয়েছি, তো 1 লাখ ডিভাইডেড বাই 10 ইনটু 12, তাহলে অ্যানুয়াল রেন্ট বেরিয়ে যাবে। আমি করে নিই এখানে, তাহলে অ্যানুয়াল রেন্ট ইকুয়ালস টু 1 লাখ টাকা আমি বলেছিলাম, রেন্ট রিসিভ 1 লাখ টাকা আর ভ্যাকেন্সি পিরিয়ড 2 মান্থস আছে, তার মানে যে টাকাটা 1 লাখ টাকা ওটা 10 মাসে, অ্যানুয়াল রেন্ট 1 লাখ বাই 10 ইনটু 12 ইকুয়ালস টু 1,20,000, রাইট? 1,20,000। এবার দেখ এক্সপেক্টেড রেট অ্যানুয়াল রেন্ট দুটো সেম এসে গেছে, চাপ নেই, আমার দরকার হায়ার, তো এখানে তো দুটো যেহেতু সেম তাহলে আর কি করা যাবে, চলে এসছে মিরাকেলি, কি আর করা যাবে, তো লিখবো হায়ার অফ, আগে লিখে নেবো হায়ার অফ এ অর বি, তাহলে এখানে তো দুটোই সেম, তো 1,20,000, ঠিক আছে? এবার দাঁড়া, যদি অঙ্কে ভ্যাকেন্সি থাকে তাহলে এই দুটো হায়ার করার পরেও লেস লস ডিউ টু ভ্যাকেন্সি একটু বার করে নেব। কিরকম ভাবে দেখ, তাহলে এই যে যখন ভ্যাকেন্সি লসটা বার করব তখন কি 2 মাস লোক ছিল না, তখন আমরা দেখবো এই অ্যানুয়াল রেন্টটা কত ছিল 1,20,000, রাইট? এটাকেই পিক কর, 1,20,000 ডিভাইডেড বাই, এটা অ্যানুয়াল রেন্ট মানে বছরে, 1,20,000 ডিভাইডেড বাই 12, 12 মাস, কারণ 12 মাসের ভাড়া 1,20,000, তাহলে 1 মাসের ভাড়া 1,20,000 বাই 12, 2 মাস লোক ছিল না তাহলে ইনটু 2, রাইট? তার মানে 20,000 টাকা, এটাই 1,20,000 থেকে 20,000 বাদ দিয়ে দে, দ্যাট ইজ 1 লাখ টাকা, এটা হচ্ছে আমাদের জিএফ, ঠিক? ডান। তাহলে আরামসে করব, কি বললাম, যদি অ্যানুয়াল রেন্ট দেয় ডাইরেক্ট অ্যানুয়াল রেন্ট নিয়েই করব, যদি অ্যানুয়াল রেন্টের জায়গায় রেন্ট রিসিভ কথাটা ইউজ করে, রেন্ট রিসিভ, তাহলে দেখো ভ্যাকেন্সি আছে কিনা, সাপোজ 2 মাসের ভ্যাকেন্সি আছে, তাহলে যে 1 লাখ টাকা বলেছে এই 1 লাখ টাকা হচ্ছে আমাদের 10 মাসের ভাড়া, তো 1 লাখ ডিভাইডেড বাই 10 ইনটু 12 করে অ্যানুয়াল রেন্টে কনভার্ট করে দেব, ঠিক? তার রাইট, তারপরে এইটা আর এটার মধ্যে যেটা বড় হবে হায়ার সেটাকে আগে বসাবো, তার থেকে লেস লস ডিউ টু ভ্যাকেন্সিটা বাদ দিয়ে দেবো, তাহলে লস ডিউ টু ভ্যাকেন্সিটা কিভাবে বার করবো, যে ভ্যাকেন্সির জন্য আমার কত টাকা লস হলো, তাহলে দেখ অ্যানুয়াল রেন্ট ছিল 1,20,000, ভ্যাকেন্সি লস কিভাবে বার করবো, যেটা অ্যানুয়াল রেন্ট সেটাকেই পিক করবো, তাহলে 1,20,000 ডিভাইডেড বাই 12 ইনটু 2, রাইট? তাই চলে আসবে কত 20,000 টাকা, তাহলে 1,20,000 থেকে 20,000 বাদ দেবো, 1 লাখ টাকা জিএফ, রাইট? এবার মনে প্রশ্ন রাখতে পারে বা এরকমও হতে পারে, আমি বলি এক্সপেক্টেড রেন্ট অবধি তো চাপ নেই, সাপোজ কোশ্চেনে রেন্ট রিসিভের জায়গায় অ্যানুয়াল রেন্ট বলেছে কিনা, সাপোজ ধরে নে 1,20,000 টাকা,
তো অ্যানুয়াল রেন্ট যদি 1,20,000 টাকা হয় তাহলে আমরা বি দিয়ে বলেছি কোশ্চেনে অ্যানুয়াল রেন্ট দিলে বি দিয়ে ডাইরেক্ট অ্যানুয়াল রেন্ট নেব কত টাকা 1,20,000 খুশি নেব রাইট অ্যানুয়াল রেন্ট বলেছে আমরা বললাম ডাইরেক্ট নেব এর সাথে ভ্যাকেন্সি পিরিয়ডও দিয়েছে 2 মান্থ সাপোজ 3 মান্থস 3 মান্থ ঠিক আছে 3 মান্থস তো আমরা কি করব ফার্স্টে অ্যানুয়াল রেন্ট যেহেতু ডাইরেক্ট দিয়েছে বসিয়ে নেব প্রথমে লিখব হায়ার অফ এ অর বি দুটো যেহেতু সেম হায়ার মানে দুটো সেম যেহেতু তো 1,20,000 আগে নেব রাইট তারপর কি করব তারপর করব লেস ভ্যাকেন্সি থাকলে লেস লস ডিউ টু ভ্যাকেন্সিটা বাদ দিতে হবে লেস লস ডিউ টু ভ্যাকেন্সি বললাম অলওয়েজ অ্যানুয়াল রেন্ট পিক করব তাহলে অ্যানুয়াল রেন্ট 1,20,000 ডিভাইডেড বাই 12 আমাদের 3 মান্থের ভ্যাকেন্সি আছে তো ইনটু 3 দ্যাট ইজ 30,000 টাকা বাদ দিয়ে দে জিএবি 90,000 বোঝা গেল কি বললাম রাইট তো আমাদের এরকম ভাবে বার করে নিতে হতে পারে তো পরীক্ষায় ম্যাক্সিমাম কি দিতে পারে অ্যানুয়াল রেন্ট দিলে তো অ্যানুয়াল রেন্ট ডাইরেক্ট বসাবো হায়ার অফ এটা করব তারপর লস ডিউ টু ভ্যাকেন্সিটা বাদ দিয়ে দেবো ভ্যাকেন্সি থাকলে লসটা বাদ দিতে হবে রাইট তো যদি অ্যানুয়াল রেন্ট না বলে তাহলে বললাম কি রেন্ট রিসিভ বলতে পারে খুব বেশি হলে রেন্ট রিসিভ সাপোজ বলেছে 1,00,000 যদি রেন্ট রিসিভ কথাটা ইউজ করে খালি দেখে নিবি ভ্যাকেন্সি পিরিয়ড আছে কিনা সাপোজ 2 মাসের ভ্যাকেন্সি আছে তো আমাদের এখানে এক্সপেক্টেড রেন্টের পর অ্যানুয়াল রেন্ট লাগে তাহলে রেন্ট রিসিভ বলে এটাকে নিয়ে চলবে না তখন আমরা অ্যানুয়াল রেন্টটা কিভাবে বার করব সাপোজ 1,00,000 টাকা রেন্ট রিসিভ বলেছে 2 মাসের ভ্যাকেন্সি আছে মানে 10 মাসের টাকা এটা ডিভাইডেড বাই 10 ইনটু 12 মানে 1,20,000 ঠিক আছে হায়ারটা করে দেব দ্যাট ইজ 1,20,000 তারপর আবার লেস লস ডিউ টু ভ্যাকেন্সি করব 2 মাসের ভ্যাকেন্সি আছে অ্যানুয়াল রেন্ট 1,20,000 লস ডিউ টু ভ্যাকেন্সি 1,20,000 অ্যানুয়াল রেন্ট আছে তো ডিভাইডেড বাই 12 ইনটু 2 দ্যাট ইজ 20,000 টাকা তাহলে জিএবি বের হবে আমাদের কত 1,00,000 তার তো জিএবি আমাদের 1,00,000 ঠিক আছে ঠিক এবার যেটা আমি বললাম আরেকটা ছোট্ট एग्जांपल দিয়ে একটু করে নিই তাহলে কি বললাম যদি অ্যানুয়াল রেন্ট ডাইরেক্ট নেব আর ভ্যাকেন্সি যদি থাকে তাহলে হায়ার দুটো করে নেব তারপর লেস লস ডিউ টু ভ্যাকেন্সি বাদ দেব আর যদি অ্যানুয়াল রেন্টের জায়গায় রেন্ট রিসিভ বলে তাহলে অ্যানুয়াল রেন্টটা আগে বার করে নেব কিভাবে বার করব একদম ইজি অ্যানুয়াল রেন্টটা বার করব কিভাবে খালি দেখব ভ্যাকেন্সি আছে কিনা তো যদি রেন্ট রিসিভ বলে ভ্যাকেন্সি যদি 2 মান্থের থাকে তাহলে বাদ বাকি মান্থের টাকা ওটা ডিভাইডেড বাই 10 ইনটু 1 রাইট ইজ 1,00,000 ঠিক তো রেন্ট রিসিভ করলে খালি দেখবি ভ্যাকেন্সি আছে কিনা ভ্যাকেন্সি যদি থাকে তাহলে আমরা অ্যানুয়াল রেন্টটা কনভার্ট করে নেব ওটা রেন্ট রিসিভ থেকে অ্যানুয়াল রেন্ট ঠিক আছে একটা ছোট্ট एग्जांपल নি লাস্ট দেন তারপরে অঙ্কতে যাব আচ্ছা বলি ধরে নে সাপোজ বললাম মিউনিসিপাল ভ্যালু সাপোজ বলেছে রুপিস 80,000 ফেয়ার রেন্ট সাপোজ বলেছে রুপিস 90,000 স্ট্যান্ডার্ড রেন্ট সাপোজ বলেছে রুপিস 85,000 ঠিক আছে এগুলো দিয়েছে কোশ্চেন তাহলে সবার আগে এ দিয়ে এক্সপেক্টেড রেন্ট বার করে দেব এক্সপেক্টেড রেন্ট কত হবে রুপিস মিউনিসিপাল ভ্যালু ফেয়ার রেন্টের মধ্যে বড় 90 ইকমালাটা স্ট্যান্ডার্ডের মধ্যে ছোট 85 তাহলে এক্সপেক্টেড রেন্ট 85 ঠিক আছে এবার কোশ্চেনে দিয়েছে ধরে নে রেন্ট রিসিভ রুপিস 2,00,000 রেন্ট রিসিভ রুপিস 2,00,000 আমি বলেছি আমার বি দিয়ে লাগবে অ্যানুয়াল রেন্ট রিসিভ হলে দেখবো খালি ভ্যাকেন্সি আছে সাপোজ ভ্যাকেন্সি পিরিয়ড দিয়েছে 2 মান্থস ঠিক আছে ভ্যাকেন্সি পিরিয়ড 2 মান্থস দিয়েছে মানে রেন্ট রিসিভ দিয়েছে আমার অ্যানুয়াল রেন্ট লাগবে 2 মান্থ ভ্যাকেন্সি মানে এই যে রেন্ট রিসিভটা করেছি আমি এটা 10 মান্থের তাহলে কিভাবে করব অ্যানুয়াল রেন্ট নিচে ব্র্যাকেট দেব 2,00,000 ডিভাইডেড বাই 10 ইনটু 12 কত হবে রুপিস কত হবে 2,40,000 রাইট 2,40,000 ঠিক তাহলে প্রথমে করব কি হায়ার অফ এ और বি বড় হচ্ছে 2,40,000 আগেটা করে নেব 2,40,000 লেস ভ্যাকেন্সি থাকলে তারপরে বাদ তো দিতেই হবে লেস লস ডিউ টু ভ্যাকেন্সি
লস ডিউ টু ভ্যাকেন্সি আমি বললাম অলওয়েজ অ্যানুয়াল রেন্ট পিক করবো, দ্যাট ইজ 2,40,000 2,40,000 ডিভাইডেড বাই 12 ইনটু 2 মাসের ভ্যাকেন্সি ছিল ইনটু 2 40,000 আর দিয়ে দে 2 লাখ টাকা, দ্যাট ইজ জিএ। ঠিক আছে, তো আবারও বলছি যদি অ্যানুয়াল রেন্ট দেয় ডাইরেক্ট অ্যানুয়াল রেন্ট নেব, তারপরে হায়ারটা বসাবো লেস লস ডিউ টু ভ্যাকেন্সি, যদি ভ্যাকেন্সি থাকে, আর না হলে তো হায়ারটাই জিএবি হয়ে যাবে, রাইট। আর যদি রেন্ট রিসিভ বলে আর ভ্যাকেন্সি পিরিয়ড থাকে, আমাকে অ্যানুয়াল রেন্টে কনভার্ট করে দেবো। রেন্ট রিসিভ 2 লাখ টাকা, 2 মাস ভ্যাকেন্সি মানে 10 মাসের টাকা, তো ডিভাইডেড বাই 10 ইনটু 12 করে অ্যানুয়াল রেন্ট বার করে নেবো, হায়ারটা বসাবো, লেস লস ডিউ টু ভ্যাকেন্সিটা বাদ দিই, তখন অ্যানুয়াল রেন্টটাই ঠিক করব। 2,40,000 ডিভাইডেড বাই 12 ইনটু 2 দ্যাট ইজ 40,000 মাইনাস করলে 2 লাখ টাকা জিএবি। ডান, এই হচ্ছে আমাদের জিএবি ক্যালকুলেশন। এবার জিএবি ক্যালকুলেশন যদি হয়ে যায়, জিএবি ক্যালকুলেশন হয়ে গেলে ওই তো ফরম্যাটে ফেলে দেবো, তাহলেই কাজ হয়ে যাবে। ঠিক, তো এই হচ্ছে আমাদের লেট আউট প্রপার্টি, যেটা কিনা বাড়ি ভাড়া দেওয়া হয়েছে সেই বাড়ির ইনকাম ক্যালকুলেশন। ঠিক আছে, চলো এবার আমরা অঙ্ক স্টার্ট করি ডাইরেক্ট। সবার কাছেই তো বললাম এই বসুনায়কের বইটা রয়েছে সবার কাছেই, তো ডাইরেক্ট হাউস প্রপার্টির সামস দিয়ে স্টার্ট করি। আমি 3টে সামস করাচ্ছি, বাদ বাকিগুলো ওইখান থেকেই কভার করে যাবে, সবই একই রকমের সামস। ঠিক আছে, তো ফার্স্ট ইয়ার 2016, পেজ নাম্বার তোদের বইতে পেজ নাম্বার 61, কোশ্চেন নাম্বার ইলাস্ট্রেশন রয়েছে ওখানে 56। ঠিক আছে, ডান। তো কোশ্চেন পেয়ে সবার আগে যেটা দেখবে আমি বললাম দুটো বাড়ি তোদের থাকবে, একটা লেট আউট প্রপার্টি, একটা সেলফ অকুপাইড প্রপার্টি। সেলফ অকুপাইড প্রপার্টি নিয়ে কোনো কাজই নেই, যা কাজ করবো লেট আউট প্রপার্টিকে নিয়ে কাজ করবো। ঠিক আছে, তো কোশ্চেন পেয়েই সবার আগে দেখবি দেখ এখানে দুটো বাড়ি আছে, হাউস 1 হাউস 2। হাউস 1টা লেট আউট বলেছে, ওটা নিয়ে আমাদের ক্যালকুলেশন, যাবতীয় যা ক্যালকুলেশন। আর সেলফ অকুপাইড বাড়ি কোনো ক্যালকুলেশনই নেই। ঠিক আছে, তো দেখ প্রথমে বলেছে শ্রী পরিমল ঘোষ ইজ দ্য ওনার অফ 2 হাউস, ইনফরমেশন রিলেটিং টু দিস 2 হাউস ফর দ্য প্রিভিয়াস ইয়ার আমাদের যেটা দিয়েছে 22-23। ঠিক আছে, আচ্ছা, তো হাউস 1 হাউস 2 দুটো বাড়ি রয়েছে। তো লেট আউট প্রপার্টি যেটা থাকবে সেটাকে নিয়েই আমাদের মেইন ক্যালকুলেশন। তো আগে এরকম একটা ফরম্যাট তোরা বানিয়ে নিস, এটা কিনা 3টে কলাম থাকবে, রাইট। উপরে লিখে নিস কম্পিউটেশন অফ income from house property, income from house property of Sri Porimal Bose, a resident individual for the assessment year 2023-24 related to previous year 2022-23 লিখে সাজিয়ে নিবি এরকম ভাবে রেগুলার্স সাজিয়ে। ঠিক আছে, দেন ফার্স্ট বাড়িটা লেট আউট, তো আমাদের যাবতীয় যা ক্যালকুলেশন ওই লেট আউট প্রপার্টিটাকে নিয়ে। ঠিক, তো আমি আরেকবার রিপিট করে নিই আমার ফরম্যাটটা কি ছিল। ফার্স্টে জিএবি বার করতে হতো, মানে জিএবি লাগবে ফরম্যাটটা, লেস মিউনিসিপাল ট্যাক্স পেইড বাই দা ওনার, বারবার বলছি ওনার, লেস মিউনিসিপাল ট্যাক্স পেইড বাই দা ওনার। ওনার কত টাকা পে করেছে বলে দেবে কোশ্চেনে, তাহলে জিএবি থেকে মিউনিসিপাল ট্যাক্স পেইড বাই দা ওনার বাদ দিলে বেরিয়ে যাবে এনএভি, রাইট। এনএভি থেকে দুটো ডিডাকশন বাদ যাবে, ডিডাকশন আন্ডার সেকশন 24 এর আন্ডারে। প্রথমটা স্ট্যান্ডার্ড ডিডাকশন ইজ 30% অফ এনএভি, আর সেকেন্ডেরটা ইন্টারেস্ট অন লোন, ওটা বলেই দেবে কোশ্চেনে। মাইনাস করব আমরা এনএভি থেকে, তাহলেই ইনকাম ফ্রম হাউস বাড়ি চলে আসবে। তো লেট আউট প্রপার্টি ফার্স্ট হাউসটা ওটারই আমাদের দরকার। ফার্স্ট এখানে লিখে নে হাউস 1 ব্র্যাকেটে লেট আউট, রাইট। এবার ফার্স্ট আমাদের ফরম্যাট অনুযায়ী জিএবি দরকার। ঠিক আছে, এই জিএবিটা আমরা আলাদা করে তোরা যদি ছক কেটে নিস 3/4 পেজে জায়গা রাখলেই হবে। 3/4 জায়গা ছেড়ে দিয়ে আগে একটু ওয়ার্কিংস এ গিয়ে জিএবি ফর ফার্স্ট হাউসটা বার করে লিখি, হেডিং করি ওয়ার্কিংস, ওটা ওয়ার্কিংস হেডিং করে নিস। 3/4 জায়গা ছেড়ে দিস, ছেড়ে দিয়ে নিচে গিয়ে লেখ কম্পিউটেশন অফ জিএবি ফর ফার্স্ট হাউস, কম্পিউটেশন অফ জিএবি ফর ফার্স্ট হাউস, রাইট। এটা ডান দিকে রুপিতে সাইন দিয়ে নে। কিভাবে করব? ফার্স্ট আমরা বলেছি জিএবি বার করতে গেলে প্রথমে 3টে জিনিস লাগবে, মিউনিসিপাল ভ্যালু, ফেয়ার রেট, স্ট্যান্ডার্ড রেট। দেখ কোশ্চেন বলেছে মিউনিসিপাল ভ্যালু প্রথম বাড়িটার 4,50,000,
তারপরে ফেয়ার রেন্ট, দেখ ফেয়ার রেন্ট তো বলেছে 5 লাখ, আচ্ছা বসালাম 5 লাখ। তারপরে দরকার স্ট্যান্ডার্ড রেট, কিন্তু দেখ কোশ্চেনে স্ট্যান্ডার্ড রেট নেই, তো স্ট্যান্ডার্ড রেট নেই, না থাকলে আর কিছু করার নেই, তো স্ট্যান্ডার্ড রেট নেই, তো আমি চাইলে স্ট্যান্ডার্ড রেট লিখে নীল করে দিতে পারিস, নেই, ঠিক আছে। তাহলে আমরা সবার আগে বার করব এক্সপেক্টেড রেট, ঠিক আছে। এক্সপেক্টেড রেট কিভাবে বেরোবে, এ দিয়ে লিখবো এটা, এক্সপেক্টেড রেট কিভাবে বেরোবে, মিউনিসিপাল আর ফেয়ার রেটের মধ্যে যেটা বড়, তাহলে 4,50,000 আর 5 এর মধ্যে বড় 5 লাখ, ওটাকে টিক মারবো। বলেছিলাম টিক মারাটা স্ট্যান্ডার্ড রেটের মধ্যে এটা ছোট হবে, কিন্তু স্ট্যান্ডার্ড রেট তো কোশ্চেনে নেই, তাহলে আমাদের এই যে টিকটা মেরেছি সেটাই আমাদের এক্সপেক্টেড রেট হবে, দ্যাট ইজ 5 লাখ টাকা, রাইট। তো স্ট্যান্ডার্ড রেট না থাকলে আর কি করা যাবে, তো প্রথমে টিকটা মেরে নেব, ওই টিকটা স্ট্যান্ডার্ড রেটের মধ্যে এটা ছোট হয়, কিন্তু স্ট্যান্ডার্ড রেট যেহেতু নেই তাহলে ওই 5 লাখ টাকাই হবে, তাহলে এক্সপেক্টেড রেট 5 লাখ টাকা। বি দিয়ে আমাদের বলেছিলাম লাগবে অ্যানুয়াল রেট, আচ্ছা লিখে নিই আগে অ্যানুয়াল রেট, যদি কোশ্চেনে দেয় তো ডাইরেক্ট দেবো, আর যদি রেন্ট রিসিভ বলে তাহলে তো ক্যালকুলেশনটা আমি শিখিয়েছি। দেখ কি বলেছে, অ্যানুয়াল রেন্ট কি বলেছে 6 লাখ টাকা, বসিয়ে দাও অ্যানুয়াল রেন্ট 6 লাখ টাকা। তারপরে লিখবো হায়ার অফ এ অর বি, দুটোর মধ্যে বড় কোনটা, 6 লাখ, 6 লাখ, ঠিক আছে। এরপরে দেখো অঙ্কে একটা ভ্যাকেন্সি রয়েছে, ভ্যাকেন্সি পিরিয়ড 3 মান্থের, আমি বলেছিলাম ভ্যাকেন্সি পিরিয়ড থাকলে লাস্টে এসে আবার এটাকে বাদ দিতে হবে, তো করি লেস লস ডিউ টু ভ্যাকেন্সি। বলেছিলাম কি করব, অলওয়েজ অ্যানুয়াল রেন্টটাকে বিগ করব, তাহলে অ্যানুয়াল রেন্ট আছে 6 লাখ টাকা, অ্যানুয়াল বলেছে তাহলে নিচে যাবে 12, 12 মান্থের ভাড়া এটা 6 লাখ টাকা, ইনটু 3 মান্থ ভ্যাকেন্সি আছে, তো ইনটু 3 কত হচ্ছে, 6 লাখ ডিভাইডেড বাই 12 ইনটু 3, দ্যাট ইজ 1.5 লাখ, 1,50,000 বাদ দিয়ে দে, জিএবি বেরোবে 6 লাখ থেকে 1.5 লাখ বাদ দিলে 4,50,000, এটা জিএবি, ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা বলে দিই, এক্সপেক্টেড রেন্টটা নিচে না, যেটা আমি বললাম মিউনিসিপাল এবং ফেয়ার রেন্টের মধ্যে এটা বড়, ওটা একটু নিচে লিখে নিস তোরা পরীক্ষার সময়, না হলে মার্কস কাটতে পারে, লিখে নিস হায়ার অফ municipal value or fair rent subject to minimum of standard rate, এই লেখাটা লিখে নিবি, তাহলে আর নাম্বার মার্কস কাটার কোনো জায়গাই নেই। তাহলে এক্সপেক্টেড আমি জানি, এমডিআর ফেয়ার রেটের মধ্যে যেটা বড় সেটাকে টিক মেরেছিলাম, সেটা স্ট্যান্ডার্ড রেট যেহেতু এটা ছিল না, তো যেটা টিক মারা আছে সেটাই আমি বসিয়েছি এক্সপেক্টেড রেট। অ্যানুয়াল রেট তো ডাইরেক্ট দিয়েছে, তো এগুলোর মধ্যে যেটা বড় সেটা হবে আমাদের ফার্স্টটাকে টিক করব, আর ভ্যাকেন্সি থাকলে ওটাকে বাদ দিতে হয়, ভ্যাকেন্সি লসটা, তো লেস লস ডিউ টু ভ্যাকেন্সি, অলওয়েজ অ্যানুয়াল রেটটাকে টিক করব, 6 লাখ ডিভাইডেড বাই 12, কারণ ওটা 12 মাসের টাকা, ইনটু 3, 1.5 লাখ টাকা বাদ দিলে আমাদের আসছে 4,50,000 জিএবি। ব্যাস কাজ হয়ে গেছে, এবার নিয়ে অঙ্কে বসাও জিএবি, সেকেন্ড কলামে 4,50,000, রাইট, লেস municipal tax paid by the owner, এই লাইনটা লিখে নেব, মিউনিসিপাল ট্যাক্স পেইড বাই দ্য ওনার, কোশ্চেনে দিয়েছে মিউনিসিপাল ট্যাক্স 10%, রাইট, মিউনিসিপাল ট্যাক্স 10% আছে, আচ্ছা। তো যদি মিউনিসিপাল ট্যাক্স 10% থাকে আমরা কি করব, ব্র্যাকেট দেব, পার্সেন্টেজ দিয়েছে 10%, একদম ঘাবড়ানোর কিছু নেই। দেখ কি আছে, মিউনিসিপাল ট্যাক্স যখনই 10% বলবে তা আমরা অলওয়েজ মিউনিসিপাল ভ্যালুর উপর করব। দেখ মিউনিসিপাল ভ্যালু কত দিয়েছে, 4,50,000, ঠিক আছে। এবার এখানে একটু 2 মিনিট একটা কথা বলে নিই, যদি বাড়িগুলো কলকাতা, দিল্লি, মুম্বাই বা চেন্নাইয়ের মধ্যে থাকে, তাহলে কি বললাম, কলকাতা, দিল্লি, মুম্বাই বা চেন্নাইয়ের মধ্যে থাকে, তাহলে ট্যাক্সটা যদি পার্সেন্টেজে দেয় তাহলে আমরা বললাম অলওয়েজ মিউনিসিপাল ভ্যালুর উপর করব, রাইট। তো এখানে 10% ট্যাক্স দিয়েছে, তাহলে 4,50,000 ইনটু 10% করব, রাইট। কিন্তু যদি বাড়িটা কলকাতা, দিল্লি, মুম্বাই বা চেন্নাইয়ের মধ্যে হয়, তাহলে এই যে মিউনিসিপাল ভ্যালুটা আছে এটা হচ্ছে গ্রস, রাইট, কোশ্চেনে বলে দেবে তখন গ্রস, রাইট। তাহলে গ্রস আমরা ট্যাক্স করতে হয় অলওয়েজ নেটের উপর, নেট মিউনিসিপাল ভ্যালুর উপর, তাহলে এই গ্রস থেকে নেটে আনতে গেলে একবার 90% করে নিতে হয়, রাইট। তাহলে 90% যদি করে নিই তারপর ইনটু 10%, রাইট। তাহলে কি বললাম, যদি কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ের মধ্যে বাড়ি হয় তাহলে ট্যাক্স পার্সেন্টেজে দেয়, তাহলে অলওয়েজ নেটের উপর হবে, নেটের উপর,
তাহলে এটা যেটা দেওয়া আছে 4,50,000 এটা গ্রস, তাহলে গ্রস থেকে নেটে আনতে গেলে একবার 90% করে নেব। গ্রস থেকে নেটে আসবো কিভাবে? 90% করে 90% করব, যেটা বেরোবে তার উপর 10% ট্যাক্স পড়বে। এখানে কি বাড়িটা বলেছে কোথাও? বলতে দিল্লি, মুম্বাই, চেন্নাই? দেখ তোরা বলেছে শ্রী পরিমল ঘোষ ইজ দ্য ওনার অফ দ্য টু হাউস, ইনফরমেশন রিলেটিং টু দ্য টু হাউস ফর দ্য প্রিভিয়াস ইয়ার। বাড়িটা কোথায় আছে কিছু বলেনি, তাহলে বাড়িটা কোথায় আছে যদি কিছু না বলে তাহলে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই অ্যাজিউম করার কিছু নেই, যেটা আছে 4,50,000 তার উপরেই ট্যাক্স হবে। তাহলে মিউনিসিপাল ট্যাক্স পেড বাই দ্য ওনার, ব্র্যাকেটে লিখে দে অলওয়েজ মিউনিসিপাল ভ্যালুর উপর হবে, 4 লাখের উপর 10%, 45,000 বাদ দিয়ে দে। তাহলে কত হবে? প্লিজ 4,05,000। এটা হচ্ছে আমাদের এনএবি, ঠিক আছে, নেট অ্যানুয়াল ভ্যালু। ঠিক, তার থেকে বাদ দেবো লেস ডিডাকশন আন্ডার সেকশন 24, আন্ডারলাইন কর ফার্স্ট। স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A, রাইট, ব্র্যাকেটে লিখে দেবো 30% অফ এনএবি। তো ব্র্যাকেট দে, এনএবি কত বেরিয়েছে? 4,05,000 ইনটু 30%, কত আসছে? that is 1,21,500। আর একটা হবে ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B। কোশ্চেনে দেওয়া আছে দেখ, ইন্টারেস্ট অন লোন বলে দেওয়ার কথা। ইন্টারেস্ট অন লোন ফর কনস্ট্রাকশন অফ দ্য হাউস 1 লাখ, সরি 1,10,000 ফার্স্ট বাড়িটা অ্যাড করে 1,21,500 প্লাস 1,10,000, 2,31,500, 2,31,500 ওর থেকে মাইনাস করে দে 1,73,500, 1,73,500। করসপন্ডিং বাদিকে লিখে দিবি ইনকাম ফ্রম হাউস 1, ইনকাম ফ্রম হাউস 1, ঠিক আছে। এবার হাউস 2 সেলফ অকুপাইড, সেলফ অকুপাইড দিয়েছে। সেলফ অকুপাইড বলতে পারে, সেলফ রেসিডেন্স বলতে পারে, যা বলবে জাস্ট ওটা লিখে দিবি সেলফ অকুপাইড, আন্ডারলাইন করে নে। এবার বললাম লেট আউট প্রপার্টি যা ক্যালকুলেশন আছে, যাবতীয় যা ক্যালকুলেশন এটাতেই থাকবে, এটাতে হয়তো 7 মার্কস তোদের পরীক্ষায় দেবে, আর সেলফ অকুপাইড বাড়িটার জন্য 3 মার্কস দেবে, রাইট। তো সেলফ অকুপাইড বাড়িটায় এই জিএবি টিএবি কিছু ক্যালকুলেট করতে হয় না, শুরুই করতে হয় এনএবি থেকে, রাইট। তো স্টার্ট করি, সেলফ অকুপাইড বাড়ির ক্যালকুলেশন শুরু করব এনএবি থেকে। তাহলে জিএবি থেকে মিউনিসিপাল ট্যাক্স পেইড বাই দ্য ওনারটা বাদ দেওয়ার কোনো দরকার নেই, এনএবি থেকেই আমরা স্টার্ট করব, ঠিক। তাহলে এনএবি আন্ডার সেকশন 23 ব্র্যাকেটে 2 তারপরে স্মল a, এই সেকশনটা একটু মাথায় রাখিস। 23 2a তে এটা নীল হয়, সেকেন্ড কলামে লিখে নেব, তারপর লেস, তারপর যা আছে সেরকম এনএবি পর থেকে যা আছে তাই হবে, লেস ডিডাকশন আন্ডার সেকশন 24, আন্ডারলাইন করব, স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A 30% অফ এনএবি, তোকে বলে নিই। তাহলে এনএবি যদি নীল হয় তাহলে 30% অফ এনএবি এটাও নীল হবে। আচ্ছা, এটা ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B। আচ্ছা, এই একটা জিনিসই আমাদের অঙ্কে বসবে, বাট এটা একটু যখন এটা বসাবি তোরা একটু মাথায় রাখিস, এই ইন্টারেস্টের একটা লিমিট আছে, লিমিট। লেট আউট প্রপার্টি ইন্টারেস্টের কোনো লিমিট নেই, বাট সেলফ অকুপাইড বাড়ির ইন্টারেস্ট অন লোনের একটা লিমিট ওরা রেখেছে। ইনকাম ট্যাক্স কি, যদি বাড়িটা কনস্ট্রাকশন পারপাসে হয়, কনস্ট্রাকশন পারপাসে, তাহলে ম্যাক্সিমাম 2 লাখ টাকার ইন্টারেস্ট অন লোনের ছাড় পাওয়া যাবে। বলে দেবে কোশ্চেনে, দেখবি কোশ্চেনে দেবে ইন্টারেস্ট অন লোনের পাশে ব্র্যাকেটে বলবে কনস্ট্রাকশন পারপাস, তাহলে বললাম যদি কনস্ট্রাকশন পারপাসে হয় ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাবো। মানে কোশ্চেনে সাপোজ দিল 2,10,000, আমি ম্যাক্সিমাম 2 লাখই নিতে পারবো কনস্ট্রাকশন পারপাসে, রাইট। আর যদি এই সেলফ অকুপাইড বাড়ির ইন্টারেস্ট অন লোনটা রিপেয়ার্স বা রিনিউয়াল এরকম কিছু বলে, মানে রিপেয়ার্স পারপাসে যদি আমাদের বলে, তাহলে ওটা ম্যাক্সিমাম 30,000, তাহলে কনস্ট্রাকশন পারপাসে 2 লাখ আর রিপেয়ার্স পারপাসে 30,000, ঠিক আছে।
তো কোশ্চেনে যদি বলে দেয় রিপেয়ার্স পারপাসে আর ইন্টারেস্ট অন লোনটা আমাদের ওই সেকেন্ড বাড়িটা বা যে বাড়িটা সেলফ অকুপাইড তার নিচে যদি 35,000 বসায়, আমরা ম্যাক্সিমাম 30,000 ই নিতে পারবো। তাহলে রিপেয়ার্সে 30,000 আর কনস্ট্রাকশনে 2 লাখ। আমাদের এখানে দেখ বলেছে ইন্টারেস্ট অন লোন ব্র্যাকেটে বলেছে কনস্ট্রাকশন অফ দা হাউস, বলে সেলফ অকুপাইড বাড়ির নিচে 1,60,000 দিয়েছে, তাহলে ম্যাক্সিমাম তো 2 লাখ। পুরো যা দেবে কোশ্চেনে পুরো 1,60,000 নিতে পারবো। যদি কোশ্চেনে এটা দিত 2,10,000 বা 2,05,000, আমি ম্যাক্সিমাম 2 লাখ টাকাই নিতে পারতাম। যেহেতু এটা 2 লাখ টাকা কম আছে, যা বলেছে পুরোটাই বসাবো। 1,60,000 সেকেন্ড কলামে নিয়ে যাও 1,60,000, উপর থেকে মাইনাস করে আউটারে নেগেটিভে 1,60,000, এই করসপন্ডিং বাড়িতে লিখে দে ইনকাম ফ্রম হাউস টু, রাইট। 1,60,000 নেগেটিভে রাখবি, এই পাশে ইনকাম লিখলে কোনো সমস্যা নেই, নেগেটিভে আছে, কোনো প্রবলেম নেই। এবার উপরটার সাথে অ্যাডজাস্ট করে দেবো, রাইট। উপরে 1,73,000, নিচে 1,60,000 নেগেটিভে, তো 13,500 आंसर, ঠিক আছে। 13,500 ক্লোজ কর, দ্যাট ইজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ঠিক আছে। আবার বলে দিচ্ছি, লেট আউট প্রপার্টি ক্যালকুলেশনটা তো দেখালাম, সেলফ অকুপাইড বাড়ির ক্যালকুলেশনটা একটু মাথায় রাখবো। প্রথমে এনএপি থেকে স্টার্ট করব, আন্ডার সেকশন 23 2 এতে নীল হবে, সেকেন্ড কলামে লিখবো, তারপর নরমাল যা করা স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% অফ এনএপি, এটা নীল হলে এটাও নীল হবে। খালি ইন্টারেস্ট অন লোনটা বসানোর সময় প্লিজ একটু মাথায় রাখিস যে বাড়িটা কিসে বলেছে, কি পারপাসে ইউজ হচ্ছে। যদি কনস্ট্রাকশন পারপাসে বলে তাহলে ম্যাক্সিমাম 2 লাখ টাকা, আর রিপেয়ার্স পারপাসে বললে ম্যাক্সিমাম 30,000। তো আমাদের কোশ্চেন এখানে যেহেতু কনস্ট্রাকশন পারপাসে বলেছে, তাই ম্যাক্সিমাম 2 লাখ টাকা অবধি নেওয়া যেতে পারে, কিন্তু কোশ্চেনে যেহেতু 1,60,000 দিয়েছে, আমি পুরো 1,60,000 নিয়েছি, যোগ করে আউটারে উপর থেকে মাইনাস করে নেগেটিভে আউটারে 1,60,000 অ্যাডজাস্ট করলে 13,500 ইজ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, রাইট। আরেকবার রিপিট করে নি, ফার্স্টে মিউনিসিপাল ভ্যালু 4.5 লাখ দিয়েছিল, ফেয়ার রেন্ট 5 লাখ দিয়েছিল, স্ট্যান্ডার্ড রেন্ট ছিল না, তো প্রথমে এক্সপেক্টেড রেন্ট এমবি আর ফেয়ার রেন্টের মধ্যে এটা বড় 5 লাখ ছিল, যেহেতু স্ট্যান্ডার্ড রেন্ট ছিল না তাই 5 লাখ টাকাই নিয়েছি। অ্যানুয়াল রেন্ট ডাইরেক্ট বলেছিল, ডাইরেক্ট বসিয়েছি, হায়ার অফ দিস টু, আর যেহেতু ভ্যাকেন্সি ছিল 3 মাসের, তো লেস লস ডিউ টু ভ্যাকেন্সিটা বাদ দিতে হবে। তো অ্যানুয়াল রেন্ট 6 লাখ টাকা ছিল, 6 লাখ ডিভাইডেড বাই 12 ইনটু 3, দ্যাট ইজ 1.5 লাখ টাকা, মাইনাস করলে 4,50,000 বসা। এখানে বসিয়ে মিউনিসিপাল ট্যাক্সটা বারবার বলছি, মিউনিসিপাল ট্যাক্সটা যদি 10% এরকম দেয়, মিউনিসিপাল ট্যাক্স 10%, মাথায় একটুখানি এটা রাখিস যে 10% বলেছে মানে আমাকে এমভির উপর ক্যালকুলেট করতে হবে। খালি তখন একটু দেখে নিবি যে বাড়িটা কলকাতা, দিল্লি, মুম্বাই বা চেন্নাইয়ের মধ্যে আছে কিনা। যদি কলকাতা, দিল্লি, মুম্বাই বা চেন্নাইয়ের মধ্যে বাড়িটা থাকে, তাহলে কি করব, তাহলে যেটা দিয়েছে আমাদের 4,50,000 সেটা তাকে 90% করে দেবো, নেটে চলে যাবে, নেটে নিয়ে গিয়ে তার উপর 10% করবো। মানে যদি এটা কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই কোশ্চেনে উল্লেখ করতো, আমি করতাম কি, ট্যাক্সটা যখন আমরা বার করেছিলাম, এই ট্যাক্সটা 4,50,000 ইনটু 90% আগে করে নিতাম, তারপর যেরকম 10% বলেছে, ঠিক আছে। কিন্তু যেহেতু কোথাও বাড়িটা উল্লেখ করেনি কোন সিটিতে আছে, তো আমি কিছুই করিনি, ধরে নিয়েছি কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই নেই, তো 4,50,000 উপর 10% ডাইরেক্ট করে দেবো, ঠিক। তারপর তো নরমাল যেরকম করা ঠিক সেভাবেই করব, 30% স্ট্যান্ডার্ড ডিডাকশন আর ইন্টারেস্ট অন লোন বলে দিলাম। এখানে ইন্টারেস্ট অন লোনের কোনো লিমিট নেই, লেট আউট প্রপার্টি বা সেলফ অকুপাইড প্রপার্টি ইন্টারেস্ট অন লোনের লিমিট আছে। এই লিমিটটা কি, কনস্ট্রাকশন পারপাস হলে 2 লাখ, রিপেয়ার্স পারপাস হলে ম্যাক্সিমাম 30,000। যদি 2 লাখের কম থাকে পুরোটাই নেব, 2 লাখের বেশি হলে 2 লাখ নেব। যদি রিপেয়ার্স পারপাসে বলে 30,000 কম থাকে, যা বলবে তাই নেব, 30,000 বেশি বললে 30,000 নিয়ে আউটারে পাঠাবো, অ্যাডজাস্ট করব, লাস্ট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, রাইট। এটা গেল 2016, এবার করব আমরা 2017, রাইট। চলো আসি 2017 ইয়ার 2017, पेज नंबर ওইতে 63, क्वेश्चन नंबर 58, ইলাস্ট্রেশন নাম্বার 58, ঠিক আছে। তো আগে ছকটা কেটে নিয়ে লিখে নে তোরা, কম্পিটিশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এখানে নামটা কি বলেছে, শ্রী গৌতম পাল, শ্রী গৌতম পাল, আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 23-24, প্রিভিয়াস ইয়ার 22-23, সেম লেখা হবে প্রত্যেকটা অঙ্কে। আচ্ছা, ছকটা টেনে নিস। চলো স্টার্ট করি। কি বলেছে, ফার্স্ট তোদেরকে দেখতে বলেছিলাম যে বাড়িটা কি কি, বাড়িটা কটা বাড়ি দিয়েছে, আর কোন বাড়িটা লেট আউট আর কোন বাড়িটা সেলফ অকুপাইড। প্রথমটাই দিয়েছে শ্রী গৌতম পাল ইজ দ্য ওনার অফ 2 হাউস ইন কলকাতা, কলকাতা বলেছে, মার্ক করে নিস, আন্ডারলাইন করে নিস, কলকাতা। আচ্ছা,
ইনফরমেশন রিলেটিং টু হাউস ফর দ্য প্রিভিয়াস ইয়ার 22-23 কি দিয়েছে? প্রথম বাড়িটা হাউস 1 লেট আউট, সেকেন্ড বাড়িটা সেলফ অকুপাইড। তো প্রথম বাড়িটা লেট আউট মানে ওই বাড়িটাকে নিয়ে আমার ক্যালকুলেশন করতে হবে। তো লিখে হাউস 1 লেট আউট, জিএবি দিয়ে স্টার্ট করব, রাইট? কিন্তু লেট আউট মানে জিএবিটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। আবার 3-4 জায়গা ছেড়ে দে পেজে, তারপরে গিয়ে ওয়ার্কিং করে নিস। লেট ক্যালকুলেশন অফ জিএবি ফর ফার্স্ট হাউস রিডিং করে নিস, ক্যালকুলেশন অফ জিএবি ফর ফার্স্ট হাউস। ঠিক আছে, জিএবি বার করতে গেলে সবার আগে লাগবে মিউনিসিপাল ভ্যালু। দেখ বলেছে কোশ্চেনে মিউনিসিপাল ভ্যালু, মিউনিসিপাল ভ্যালু ব্র্যাকেটে গ্রস। আচ্ছা বলে দিই একটা কথা, এখানে যদি কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাইয়ের মধ্যে বাড়ি হয়, কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাইয়ের মধ্যে বাড়ি হয়, তাহলে জিএবি বার করতে গেলে এমভি লাগবে। আর এমভিটা অলওয়েজ গ্রসে নেব, গ্রস এমভি। কোশ্চেনে যদি বলে দেয় গ্রস তাহলে তো ভালোই, ডাইরেক্ট নেব। কোশ্চেনে বলতে পারে নেট, এরকম আমি বললাম ধরে কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই বললো, মিউনিসিপাল ভ্যালু বললো 90,000, নিচে নেট দিয়ে দিয়েছে। ঠিক, জিএবি বার করবো যখন অলওয়েজ গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগবে, গ্রস মিউনিসিপাল ভ্যালু। তাহলে নেট দেয়, নেট থেকে গ্রসে নেব। নেট আর গ্রসের মধ্যে 10% এর ডিফারেন্স, মানে যদি নেট বলে এটা আছে, এটা ইজ ইকুয়াল টু 90%, রাইট? তো আমার গ্রস লাগবে মানে 100% এ লাগবে। আবার ওই কি নিয়ম, 90% এ 90,000, একে 90/90 ইনটু 100, তাহলেই চলে যাবে। তাহলে একটা কথা মাথায় রাখি, যদি গ্রস দেয় তো গ্রসই নেব, আর যদি কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই বলে আর নিচে নেট বলেছে নেট, তাহলে নেট থেকে গ্রসে কনভার্ট করে নেব। কিভাবে নেট থেকে গ্রসে করব কিভাবে? সাপোজ 90,000 আছে, তাহলে 90,000 ইনটু 100/90 করে নেব, তাহলেই গ্রস চলে যাবে, রাইট? তাহলে যদি বারবার বলছি যদি নেট কথা উল্লেখ করে, নেট থেকে গ্রসে কনভার্ট করব কিভাবে? ইনটু 100/90 করে, তাহলেই কাজ হয়ে যাবে। তাহলে 90,000 ইনটু 100/90, কিন্তু আমাদের এই অঙ্কটায় গ্রস দিয়েছিল, তো যদি গ্রস দিয়ে দেয় তো ডাইরেক্ট নিয়ে নেব, কোনো প্রবলেম নেই। গ্রস কত আছে বলে দিয়েছে 3 লাখ, রাইট? আর এখানে বলতে পারতো মিউনিসিপাল ভ্যালু ব্র্যাকেটে নেট, কোশ্চেন দিতে পারতো 2,70,000, তাই 2,70,000 দিত, আমি গ্রসে কনভার্ট করতাম। আমি এখানে যখন লিখতাম মিউনিসিপাল ভ্যালু ব্র্যাকেটে গ্রস 2,70,000 ডিভাইডেড বাই 90 ইনটু 100। যদি নেট বলতো, নেট বলেনি, দরকার নেই, বলে দিলাম এটা বলতে পারে, নেট বলতে পারে, তাই নেট থেকে গ্রসে কনভার্ট করে নেবো কিভাবে? যা বলবে ইনটু 100/90, তাহলেই হয়ে যাবে মিউনিসিপাল ভ্যালু। তাহলে কি জিএবি বার করতে গেলে গ্রস লাগবে, গ্রস। তারপরে ফেয়ার রেন্ট বলেছে কোশ্চেনে 2,50,000, ফেয়ার রেন্ট 2,50,000। স্ট্যান্ডার্ড রেন্ট বলেছে কোশ্চেনে 3 লাখ, লিখে নিবি এই তিনটে। এ দিয়ে বার করবো আগে এক্সপেক্টেড রেট, এই লেখার নিচে লিখে নিস কি লিখবো? হায়ার অফ municipal value or fair rent subject to minimum of standard rent, এটা লিখে নিস। তাহলে মিউনিসিপাল ভ্যালু ফেয়ার রেন্টের মধ্যে বড় 3 লাখ, টিক মারবো। টিক মারাটা আর স্ট্যান্ডার্ডের মধ্যে যেটা ছোট, দুটো এখানে ইকুয়াল আছে তো চাপ নেই, তো 3 লাখ টাকা। ছোটটা হতো, দুটো ইকুয়াল আছে তো 3 লাখ টাকাই হবে। আচ্ছা ক্লোজ করে দে। বি দিয়ে রাখবে অ্যানুয়াল রেন্ট। দেখ কোশ্চেন অ্যানুয়াল রেন্ট দিয়েছে কিনা, অ্যানুয়াল রেন্ট কি দিয়েছে? বর্ষা 2,40,000, 2,40,000, ক্লোজ করে দে। তারপর করব হায়ার অফ এ আর বি, দুটোর মধ্যে বড় 3 লাখ, লেস লস ডিউ টু ভ্যাকেন্সি রয়েছে। লস ডিউ টু ভ্যাকেন্সি বের হবে 2 মান্থ রয়েছে, তো আমি বলেছিলাম আমি ভ্যাকেন্সি লস যখন বার করব অ্যানুয়াল রেন্টটা কি পিক করব, মানে 2,40,000 ডিভাইডেড বাই 12 ইনটু 2, কারণ অ্যানুয়াল 2,40,000 মানে বছরে 12 মাসের টাকাই আছে ওখানে, ডিভাইডেড বাই 12 ইনটু 2, দ্যাট মিন্স 40,000 টাকা। 40,000 বাদ দে 2,60,000, এটা হচ্ছে আমাদের জিএবি। জিএবি কত? 2,60,000। বোঝা গেল কি বললাম? কি করব? হায়ার অফ, এটা তো করে ফেললাম 3 লাখ, 2 মাসের ভ্যাকেন্সি আছে, তাহলে অ্যানুয়াল রেন্ট 2,40,000 ছিল, ডিভাইডেড বাই 12 ইনটু 2, দ্যাট মিন্স 40,000 টাকা।
40,000 মাইনাস করে 2,60,000 জিএবি চলে যায়। ওকে, ফার্স্ট জিএবি সেকেন্ড কলামে 2,60,000 লেস মিউনিসিপাল ট্যাক্স পেইড বাই দ্য ওনার। মিউনিসিপাল ট্যাক্স পেইড বাই দ্য ওনার। দেখ কোশ্চেনে কি বলেছে, বলে দিয়েছে ট্যাক্স ছিল হচ্ছে 27,000। দেখ আমি টার্মটা ইউজ করেছি মিউনিসিপাল ট্যাক্স পেইড বাই দ্য ওনার। ওনার মানে মালিক কতটা দিয়েছে, মালিক। দেখ টোটাল 27,000 ছিল, তার মধ্যে নিচে বলে দিয়েছে আউট অফ হুইচ 8,100 পেইড বাই দ্য টেনেন্ট। টেনেন্ট মানে ভাড়াটিয়া পে করেছে। আমি লিখেছি টার্মটা মিউনিসিপাল ট্যাক্স পেইড বাই দ্য ওনার, মালিক কতটা দিয়েছে। তাহলে টোটাল 27,000, তার মধ্যে যদি টেনেন্ট 8,100 দিয়ে দেয় তাহলে বাদ বাকিটুকু ওনার দিয়েছে, রাইট। তো নিচে একটু ব্র্যাকেটে দেখিয়ে দেবো 27,000 মাইনাস 8,100। দেখ কত আসছে, minus 8,100, that means 18,900। বাদ দে, এনএভিটা বেরিয়ে যাবে। $2,41,100, that is NAV হলো। তার থেকে বাদ দেব লেস ডিডাকশন আন্ডার সেকশন 24, ঠিক আছে, ডান। লেস ডিডাকশন আন্ডার সেকশন 24, প্রথমে স্ট্যান্ডার্ড ডিডাকশন under section 24A, 30% of NAV, 2,41,100 into 30%, 72,330. Interest on loan under section 24B, এটার কোনো লিমিট নেই, যা নেবে কোশ্চেনে তাই নেব। ইন্টারেস্ট অন লোন বলে দিয়েছে কনস্ট্রাকশন অফ দ্য হাউস 45,000, নিয়ে 45,000 যোগ করে 72,330 প্লাস 45,000 ইকুয়ালস টু 1,17,330 মাইনাস করে আউটার দিতে 1,23,770 income from house 1, হাউস 2 সেলফ রেসিডেন্স দিয়েছে এখানে, সেলফ রেসিডেন্স লিখে নি। সেলফ রেসিডেন্স, সেলফ অকুপাইড বলতে পারে, সেলফ রেসিডেন্ট বলতে পারে, যা বলবে তাই। শুরু করবো এটা এনএবি থেকে। এনএবি আন্ডার সেকশন 23 ব্র্যাকেটে 2A, সেকেন্ড কলামে নীল। সেলফ অকুপাইড স্টার্ট করবো এনএবি থেকে, আর এনএবি অলওয়েজ নীল হবে, রাইট। লেস ডিডাকশন under section 24 standard deduction (24A) এটাও নীল হবে কারণ 30% অফ NAV হবে। ইন্টারেস্ট অন লোন under section 24B, বলছিলাম এই লোনটা কখনো সময় একবার দেখে নিবি যে কি পারপাসে বলেছে। কনস্ট্রাকশন অফ দা হাউস বলেছে, কনস্ট্রাকশন অফ হাউসের ক্ষেত্রে সেলফ অকুপাইড বাড়ি 2 লাখ টাকা পর্যন্ত ছাড় আছে। কোশ্চেনে 75,000 টাকা দিয়েছে, পুরোটা নিয়ে নেবো 75,000 নিয়ে নে, নিয়ে বসা সেকেন্ড কলামে 75,000 উপর থেকে মাইনাস কর করে আউটারে দিয়ে দে ব্র্যাকেটে 75,000 করসপন্ডিং বাকি গেলে ইনকাম ফ্রম হাউস 2 অ্যাডজাস্ট কর। 48,770, that is income from house property, house property, right, done। তাহলে একটা জিনিসই আমাদের এখানে বলার গুণ, আরেকবার রিপিট করে দিচ্ছি যে জিএবি বার করতে গেলে গ্রস লাগবে, মিউনিসিপাল ভ্যালুটা গ্রস লাগবে। নেট বলে দিলে গ্রসে নেব কিভাবে, যা বলবে ইনটু 100/90, তাহলেই গ্রস চলে আসবে। আরেকবার বলি, আর ট্যাক্স
ট্যাক্স বার করার সময় নেট লাগবে, নেট। এবার যদি কোশ্চেনে নেট দেওয়া থাকে তাহলে তার উপর সাপোজ বললো 10%, ঠিক আছে, এখানে তো ছিল না এরকম পার্সেন্টেজ, যদি 10% বলে তাহলে যদি নেট ট্যাক্স বার করতে গেলে নেট লাগবে, তাহলে নেটটা যদি কোশ্চেনে দেওয়া থাকে সাপোজ বললো 90,000 নেট দেওয়া আছে, তাহলে 90,000 ইনটু 10% ডাইরেক্ট করে দাও। আর যদি খালি গ্রস দেওয়া থাকে কোশ্চেন, তাহলে গ্রস থেকে নেটে নিয়ে আসবো কিভাবে, যে সাপোজ গ্রস আছে 3 লাখ ইনটু 90% ইনটু যত পার্সেন্ট দেবে 10% বললে 10%, বোঝা গেল কি বললাম? তাহলে যদি গ্রস দেয় জিএভি বার করতে গেলে গ্রসই লাগে, আর ট্যাক্স বার করতে গেলে নেট লাগে, নেট গ্রস থেকে নেটে আনতে গেলে 90% করে নিতে হয়, তো 3 লাখ ইনটু 90% করে দেবো। আর যদি কোশ্চেনে নেটই বলে দেয় তো চাপ নেই, নেটটা যদি দেওয়া থাকে ওই নেটের উপরেই ডাইরেক্ট করবো। একটা অঙ্ক আছে আমাদের পরেই করাচ্ছি, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি বললাম, জিএভি বার করতে গেলে গ্রস লাগবে, নেট বললে গ্রসে আনবো, কিন্তু কিভাবে, ইনটু 100/90 করে, রাইট। আর ট্যাক্স যদি পার্সেন্টেজে দেয় তাহলে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই বলে নেট মিউনিসিপাল ভ্যালুর উপর আমাকে ট্যাক্স করতে হয়, তাহলে গ্রস থেকে নেটে আসতে গেলে 90% করতে হবে, তারপর যত পার্সেন্ট দেবে 10% হলে 10%, 15 হলে 15, 20 হলে 20, রাইট। এবার তাহলে আরেকবারও বলছি, জিএভি বার করতে গেলে গ্রস আর ট্যাক্স বার করতে গেলে নেট, যদি নেট দেওয়া থাকে তাহলে তার উপর ডাইরেক্ট 10% করব, গ্রস দেওয়া থাকলে গ্রস থেকে নেটে এনে 90% এনে তারপরে তার 10% করব। বোঝা গেল কি বললাম? এই হচ্ছে আমাদের মিউনিসিপাল ভ্যালুর উপরে ট্যাক্স বা জিএভি বার করার ল, এটা একটু মাথায় রাখিস। তাহলে আবারও বলছি যে জিএভি বার করতে গেলে গ্রস আর ট্যাক্স বার করতে গেলে নেট লাগবে, নেট এমপি লাগবে, তার উপর যত পার্সেন্ট দেবে। বোঝা গেল? লাস্ট সাম করব আমরা 2018, যে দুটো বললাম তার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট, এর মধ্যে সব আছে তো সবটাই কভার করে যাবে, তো এই সামটা মন দিয়ে সবাই করিস 2018 এর, রাইট। তো ফার্স্টে কি বলেছে একটু দেখে নিই। বলতে শ্রী নির্মল ঘোষ ইজ দ্য ওনার অফ দ্য 2 হাউস, ইনফরমেশন রিলেটিং টু দিস 2 হাউস ফর দ্য প্রিভিয়াস ইয়ার। তাহলে উপরে একটু লিখে নিই আমি, ইয়ার হচ্ছে 2018, 2018 সব আছে এর মধ্যে, ঠিক আছে, এই অঙ্কটা সবাই মন দিয়ে করিস। পেজ নাম্বার 65, কোশ্চেন নাম্বার 62 হলো। উপরে লেখাটা লিখে নে, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ শ্রী, কি নাম আছে দেখে নে, নির্মল ঘোষ, শ্রী নির্মল ঘোষ ফর resident individual for the assessment year 23-24, previous year 22-23, একটু লিখে নিয়ে। চলো লেখা হয়ে গেছে, তিনটে কালামের ছক করে নিস একটা। চলো স্টার্ট করি, দেখি কি বলেছে। বলছে হাউস 1, হাউস 2। হাউস 1 কলকাতায় আছে, প্রথমটা সেলফ রেসিডেন্স, পরেরটা টেনেন্ট রেসিডেন্স, মানে প্রথমটা সেলফ রেসিডেন্স, পরেরটা লেট আউট প্রপার্টি, মানে প্রথমটা সেলফ অকুপাই, পরেরটা লেট আউট। ভালো কথা। তো হাউস 1 যদি আমাদের সেলফ অকুপাই দেয় তো আগে ওটা করে নে, সেলফ অকুপাই হাউস 1, সেলফ অকুপাই মানে তো কিছুই লাগে না আমাদের ক্যালকুলেশন, সেলফ অকুপাই সরি সেলফ রেসিডেন্স বলেছে, তো লিখে নি সেলফ রেসিডেন্স, হাউস 1 সেলফ রেসিডেন্স। সেলফ অকুপাই মানে শুরুই করবো আমরা এমনি থেকে, আন্ডার সেকশন 23(2) এতে নীল হবে, লেস ডিডাকশন আন্ডার সেকশন 24, ফার্স্ট স্ট্যান্ডার্ড ডিডাকশন, আন্ডার সেকশন 24A এটাও নীল হবে। নিচে একটু তোরা লিখে নিস 30% অফ এনএভি, পরীক্ষায় লিখে দিবে। পরেরটা ইন্টারেস্ট অন লোন, আন্ডার সেকশন 24B। বলেছি সেলফ অকুপাইড মানে ইন্টারেস্ট অন লোনটা বসানোর সময় একটু কেয়ারফুল থাকিস, সবাই প্লিজ থাকিস, দেখে নিস কি বলেছে কোশ্চেন। দেখ ইন্টারেস্ট অন লোন প্রথম বাড়িতে 35,000 বলেছে, নিচে বলেছে ফর রিপেয়ার্স, আমি বললাম কনস্ট্রাকশন পারপাসে ম্যাক্সিমাম 2 লাখ টাকা, রিপেয়ার্স পারপাসে ম্যাক্সিমাম 30,000, রাইট। তো কোশ্চেনে 35,000 দিয়েছে, আমরা পুরোটা নিতে পারবো না, আমি নেব ম্যাক্সিমাম 30,000। নিচে একটু লিখে নেব ম্যাক্সিমাম amount of deduction for repairs rupees 30,000, রাইট। লিখে ফার্স্ট কলামে 30,000 যোগ করে সেকেন্ড কলামে নিয়ে 30,000,
ওর থেকে মাইনাস কর নেগেটিভে 30,000, রাইট? তো রিপেয়ার্স পারপাসে ম্যাক্সিমাম যেহেতু 30,000 এর আমাদের ডিডাকশনস अवेलेबल ফর দা সেলফ অকুপাইড প্রপার্টি, তোমরা ম্যাক্সিমাম 30,000 নিতে পারো। ওটা লিখে নে করসপন্ডিং বাদিকে ইনকাম ফ্রম হাউস 1, রাইট? এবার হাউস 2 ব্র্যাকেট লেট আউট, হাউস 2 ব্র্যাকেট লেট আউট, রাইট? লেট আউট জিএবি দিয়ে স্টার্ট হবে, তো জিএবিটা বার করবো আমরা। চলে আয় ওয়ার্কিং সে, আর মোটামুটি আধা আর ওই রকম যেরকম আমরা ক্যালকুলেশন করেছি 5-6 লাইন মানে 7-8 লাইন লেখা যাবে এরকম জায়গা ছাড়, ছেড়ে চলে আয় লিখে নে জিএবি ফর সেকেন্ড হাউস। জিবিটা বার করে নিই, তাহলে রুবিতে সাইন ইংলিশ। ফার্স্ট লাগবে মিউনিসিপাল ভ্যালু, রাইট? বলেছিলাম মিউনিসিপাল ভ্যালুটা অলওয়েজ গ্রস লাগবে, গ্রস গ্রস। কোশ্চেনে কি দিয়েছে দেখ, নেট মিউনিসিপাল ভ্যালু দিয়েছে, নেট মিউনিসিপাল ভ্যালু। আমাদের লাগবে মিউনিসিপাল ভ্যালু ব্র্যাকেটে গ্রস, গ্রস লাগবে। তাহলে নেট বলেছে, নেট থেকে গ্রস আমি কি করে দেব? আমি বলেছিলাম নেট দেওয়া আছে কত দেখে নে একবার, 2,70,000 ইনটু 100/90 করব, তাহলে নেট থেকে গ্রস চলে যাবে, দ্যাট ইজ 3 লাখ। ডান। তাহলে নেট থেকে গ্রসে নেব কিভাবে? ইনটু 100/90, তাহলে চলে আসবে। আর জিএল বার করতে গেলে অলওয়েজ গ্রসই লাগবে। আচ্ছা ফেয়ার রেন্ট, দেখ ফেয়ার রেন্ট দিয়েছে, ফেয়ার রেন্ট বলেছে কোশ্চেনে 80,000, সরি fair rent 3,40,000, sorry আচ্ছা স্ট্যান্ডার্ড রেন্ট, নেক্সট স্ট্যান্ডার্ড রেন্ট দিয়েছে কোশ্চেন। প্রথমে বলেছে ইউজ অ্যানুয়াল রেন্ট, এখন দরকার নেই রেন্ট। আচ্ছা স্ট্যান্ডার্ড রেন্ট নেই হবে, না থাকলে নীল করে দে। স্ট্যান্ডার্ড রেন্ট কি করা যাবে, তাহলে করে নি ফার্স্টে এ ডি এক্সপেক্টেড রেন্ট, দ্যাট ইজ হায়ার অফ এমডি অর ফেয়ার রেন্ট। হায়ার অফ এমডি অর ফেয়ার রেন্ট মানে 3,40,000, 3,40,000 আর স্ট্যান্ডার্ড রেন্টের মধ্যে এটা ছোট হতো, স্ট্যান্ডার্ড রেন্ট তো নেই অঙ্কে, তাহলে এক্সপেক্টেড রেন্ট 3,40,000ই হবে। নিচে লেখাটা লিখে নিবি, আগেরবার মতো আমরা লিখলাম না, কিন্তু হায়ার অফ এমডি অর ফেয়ার রেন্ট সাবজেক্ট টু মিনিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট, দ্যাট ইজ 3,40,000। আচ্ছা বি দিয়ে রাখবে অ্যানুয়াল রেন্ট, অ্যানুয়াল রেন্ট। দেখ কোশ্চেনে বলেছে অ্যাকচুয়াল রেন্ট রিসিভ, অ্যাকচুয়াল রেন্ট রিসিভ, তাহলে রেন্ট রিসিভ বলেছে, এটা প্রথমে বলছিলাম রেন্ট রিসিভ বলেছে, তাহলে আমাকে অ্যানুয়াল রেন্টটাকে আনতে হবে। বলেছিলাম দেখতে অঙ্কে ভ্যাকেন্সি পিরিয়ড আছে কিনা, যদি ভ্যাকেন্সি না থাকে রেন্ট রিসিভ অ্যানুয়াল রেন্ট সেম হবে, খালি একবার দেখে নে যে ভ্যাকেন্সি পিরিয়ড আছে কিনা। ভ্যাকেন্সি পিরিয়ড 2 মান্থ, তার মানে ভ্যাকেন্সি পিরিয়ড 2 মান্থ দিয়েছে, মানে রেন্ট রিসিভ যেটা আমি করেছি ওটা 10 মাসের টাকা। অ্যানুয়াল রেন্টটা অ্যানুয়াল রেন্টে আমরা কনভার্ট করে দেব কিভাবে, রেন্ট রিসিভ ওরা 3 লাখ টাকা দিয়েছিল, 3 লাখ ডিভাইডেড বাই 10 ইনটু 12, রাইট? 2 মাসের ভ্যাকেন্সি আছে, তো 3 লাখ ডিভাইডেড বাই 30 ইনটু 12, রাইট? তো কত হবে? 3,60,000। প্রথমেই বলেছিলাম যে রেন্ট রিসিভ বলে দিলে অ্যানুয়াল রেন্টে কনভার্ট করব কিভাবে, দেখবো খালি ভ্যাকেন্সি আছে কিনা। তো 2 মান্থের ভ্যাকেন্সি আছে, যেটা রেন্ট রিসিভ বলেছে ওটা 10 মান্থের টাকা, তো ডিভাইডেড বাই 10 ইনটু 12, 3,60,000, রাইট? তারপর করে নি হায়ার অফ A or B, 3,60,000 less loss due to vacancy। বললাম অলওয়েজ অ্যানুয়াল রেন্ট নেব, 3,60,000 ডিভাইডেড বাই 12 হবে, এখানে 2 মাসের ভ্যাকেন্সি আছে 60,000 টাকা, বাদ দিয়ে দে 3 লাখ, দ্যাট ইজ জিএপি। হলো ডান। তাহলে আবার বলে নিই, যদি রেন্ট রিসিভ বলে অ্যানুয়াল রেন্টে কনভার্ট করে নেব, কি দেখবো খালি ভ্যাকেন্সি আছে কিনা। তো 2 মান্থের ভ্যাকেন্সি আছে, তো 3 লাখ ডিভাইডেড বাই 10 ইনটু 12, রাইট? তাহলে কত হলো? 3,60,000। এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল রেন্ট। দেন হায়ার অফ দুটো, তারপর তো ভ্যাকেন্সিটা বার করতেই পারবো, অ্যানুয়াল রেন্ট ডিভাইডেড বাই 12 ইনটু 2, তাহলে কাজ হয়ে যাবে। ঠিক, খালি বারবার বলছি প্রথমটা জিবি বার করতে গেলে গ্রস লাগবে, নেট বললে নেট থেকে গ্রসে নেব কিভাবে, ইনটু 100/90, তাহলে কাজ কত? তাহলে 3 লাখ। ফেয়ার রেন্ট এক্সপেক্টেড রেন্ট তো বার করতে পারবোই। রেন্ট রিসিভ করলে অ্যানুয়াল রেন্টে কনভার্ট করব কিভাবে, খালি দেখবো ভ্যাকেন্সি কত মাস, ভ্যাকেন্সি 2 মাস, তার মানে 10 মাসের টাকা ডিভাইডেড বাই 10 ইনটু 12, তাহলে কাজ হয়ে যাবে। লাস্টে লস ডিউ টু ভ্যাকেন্সিটা বার করব। ঠিক, চলে আয় জিএবিটা বসা, 3 লাখ
less municipal tax paid by the owner, রাইট? বলেছি দেখতে ট্যাক্স পার্সেন্টেজে যদি দেয় তাহলে নেটের উপর হবে, গ্রস এমবি না, নেট এমবির উপরে। দেখ কি বলেছে, ট্যাক্স বলে দিয়েছে 10%, রাইট? শুনে নেন একটু ভালো করে। তাহলে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই আছে, দেখ সেকেন্ড বাড়িটা দিল্লিতে আছে, মানে মেট্রোপলিটন সিটিতে আছে, তাহলে কি না ট্যাক্সটা করবো আমরা গ্রসের উপর না নেটের উপরে। তাহলে গ্রস আছে কত? 3 লাখ। তাহলে 3 লাখ যদি গ্রস থাকে এটাকে নেটে আনতে গেলে আমাকে 90% করতে হবে, রাইট? তারপরে যত পার্সেন্ট বলেছে 10%। ট্যাক্সটা বার করার সময়, ট্যাক্স বার করার সময় নেট লাগবে, তাহলে গ্রস থেকে নেটে আসবো কিভাবে? 3 লাখ ইনটু 90% করব, তারপর 10%, রাইট? কিন্তু আমাদের কোশ্চেনে না নেট মিউনিসিপাল ভ্যালুটা বলেই দিয়েছিল, কত ছিল? 2,70,000। তাহলে আর ওই 3 লাখ কিন্তু 90% করার দরকার নেই, যেহেতু নেটটা ওরা বলে দিয়েছে 2,70,000, ডাইরেক্ট 2,70,000 এর উপর কর, 2,70,000 ইনটু 10%। ওইটা আমি বললাম। তাহলে যদি নেটটা না বলে দিত, তাহলে খালি যদি গ্রস থাকতো 3 লাখ, তাহলে 3 লাখে 90% করে দিতাম, তারপর 10%। 3 লাখে 90% করা মানে নেটে চলে আসবে, ঠিক আছে? আর যদি নেট দেওয়া থাকে কোশ্চেনে তো ডাইরেক্ট নেটই নিয়ে নেব, নেট ইনটু 10%। এবার নিচে একটা অ্যাডজাস্টমেন্টে বলেছে ইন কেস অফ সেকেন্ড হাউস 20% অফ মিউনিসিপাল ট্যাক্স হ্যাজ নট বিন পেড ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, 20% পে হয়নি। তো এখন এই ল্যাঙ্গুয়েজটা দেখ, লিখেছি মিউনিসিপাল ট্যাক্স পেইড বাই দ্য ওনার, পেইড বাই দ্য ওনার। ওনারকে পে করতে হবে, আগের অঙ্কটা টিএন পে করেছিল, বাদ দিয়ে দিয়েছিলাম। এখানে বললাম ওনারকে পে করতে হবে, আর পে করতে হবে, পে বলছে 20% পে হয়নি। তাহলে 2,70,000 এর 10% মানে 27,000 টাকা ট্যাক্স। 27,000 টাকার মধ্যে বলছে 20% পে হয়নি, আমি লিখেছি পেইড আর ওনার। পেইড যদি 20% না হয় তাহলে বাদ বাকি 80% অবভিয়াসলি পে হয়েছে, ইনটু 80%, রাইট? আবার বলছি সব কিছু আছে এই অঙ্কটার মধ্যে। তাহলে ফার্স্ট ট্যাক্স করব নেটের উপরে, নেট এমবির উপরে। কোশ্চেনে দেওয়া ছিল নেট 2,70,000, আমি তাই 2,70,000 নিয়েছি। যদি নেট দেওয়া না থাকতো, গ্রস দেওয়া থাকতো, তাহলে 3 লাখে 90% করতাম, নেটে আসতো, তারপর 10% করতাম, রাইট? 27,000 টাকা এটাই বসাতাম। কিন্তু কোশ্চেনে ওরা বলেছে 20% কিনা পে হয়নি, তো 20% যদি পে না হয় 80% পে হয়েছে। আর কোশ্চেনে এরকম ভাবে বলতে পারে 20% যেটা পে হয়নি বলেছে, হয়তো তোকে বললো 20% টেনে দিয়েছে, সেক্ষেত্রেও আমাকে 80%ই করতে হতো। বোঝা গেল কি বললাম? আরেকবার বলে দিচ্ছি, এখানে 20% বলেছে পে হয়নি, 20% পে না হলে 80% পে হয়েছে, ঠিক? আবার তোকে এরকম ভাবে পে যেটা হয়নি সেটা না বলে তোকে বলতে পারে যে 20% টেনে দিয়েছে, 20% টেনে দেয়, তাহলে তখনও 80% ওনার দিয়েছে। তাহলে একটু ল্যাঙ্গুয়েজটা মনে রাখবি, পে হতে হবে আর ওনারকে দিতে হবে, পে হতে হবে, ওনারকে দিতে হবে। 20% নট পেড এর জায়গায় 20% আউটস্ট্যান্ডিং ও বলতে পারে। 20% আউটস্ট্যান্ডিং মানে 20% পে হয়নি, তাহলে বাদ বাকি 80% পে হচ্ছে। তাহলে কত আসছে? 27,000 এর 80% 21,600 টাকা। 21,600 টাকা বাদ দিয়ে দে। 2,78,400, 2,78,400 NAV less deduction under section 24 standard deduction under section 24A 30% of NAV 2,78,400 into 30%, 83,500, sorry 520, 83,520 interest on loan under section 24B। এটা কোনো লিমিট নেই, তার কোশ্চেনে বলে দিয়েছে ইন্টারেস্ট অন লোন কত আছে, 80,000 যোগ করে দুটো 1,63,520, 1,63,520 মাইনাস পা করে আউট করে দিলে 2,78,400, 1,14,880, 1,14,880, that is income from house 2, income from house 2 adjust for 84,880,
880 ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। হাউস প্রপার্টি, রাইট? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 84880, ডান। তাহলে এর মধ্যে সব ছিল, এই অঙ্কটার মধ্যে সব কি কি ছিল? ফার্স্ট নেট বলেছিল এমভি, আমার গ্রস লাগবে জিবি বার করতে ইনটু 100/90, রাইট? করে দেবো এটা। সেকেন্ড যেটা কিনা তারপর তো বার করেছি, ওরা রেন্ট রিসিভ বলেছিল, ভ্যাকেন্সি 2 মাস ছিল, মানে অ্যানুয়াল রেন্ট বার করতে গেলে ডিভাইডেড বাই 10 ইনটু 12, ঠিক? বাদ দেবো, জিবি বেরিয়ে যাবে। এখানে ডিপিএস পারপাসে বলেছিল সেলফ অকুপাইড বাড়ি, ডিপিএস পারপাসে 30,000 নিয়েছি, মাইনাস করে আউটরে দিয়েছি। বলছি বারবার মানে ট্যাক্স বার করার জন্য মানে নেট এমভি লাগবে, নেট এমভি। তাহলে নেট এমভি কোশ্চেনে বলে দিয়েছিল 2,70,000 ইনটু 10%, বলেছিল 20% নট পেইড, 20% নট পেইড মানে 80%, রাইট? এখানে বলতে পারি 20% নট পেইড এর জায়গায় 20% পেইড এটা দিলে সেক্ষেত্রে আমাদের 80% আসবে, রাইট? 80% নেব, মাইনাস করব, দেন আনসার করে দেব, ঠিক? চল একদম লাস্ট পার্টে চলে এসেছি, ম্যাক্সিমাম 15 মিনিটস নেব। একটা ছোট্ট জিনিস বোঝানোর আছে। বোঝানোর কি? ধরে নে তোদের 10 নম্বরের তো অঙ্ক আমরা দেখলাম কিরকম আসতে পারে, একটা লেট আউট প্রপার্টি, একটা সেলফ অকুপাইড প্রপার্টি থাকবে, এরকমই দিয়েছে লাস্ট যত বছর পরীক্ষা হয়েছে নতুন সিলেবাস 2015 থেকে সবাইতেই তাই ছিল, একটা লেট আউট প্রপার্টি, একটা সেলফ অকুপাইড প্রপার্টি, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে আমাদের পরীক্ষায় 4 নম্বরের ছোট অঙ্ক একটা হাউস প্রপার্টি থেকে আসতে পারে, থিওরি আসে সাধারণত, কিন্তু পরে একটা ছোট অঙ্ক দিতে পারে, ওখানে খালি জিএভি বার করতে দিতে পারে, খালি জিএভি বার করতে দিতে, ঠিক আছে? বা আমাদের আমি দুটো ছোট ছোট ইলাস্ট্রেশন নিয়েছি নিজের বানানো, যেটা দিয়ে বোঝাতে সুবিধা হয়, বা এই জিনিসটা আমাদের ওই অঙ্কের পার্টেও হতে পারে। তো ম্যাক্সিমাম মনে হয় না আমাদের ওই অঙ্কের পার্টে হবে, তো ছোট যদি অঙ্ক দেয় 4 নম্বরে সেক্ষেত্রে এইরকম সিচুয়েশন থাকতে পারে। তো কি সিচুয়েশন? একটা আনরিয়েলাইজড রেট থাকতে পারে, আনরিয়েলাইজড রেট। তো জিএভি বার করতে গেলে আনরিয়েলাইজড রেটটা কি ভূমিকা পালন করবে সেটা আমি দুটো ছোট ছোট ইলাস্ট্রেশন নিয়ে করাচ্ছি, তোরা একটু ভালো করে দেখে নে, এটা তোরা টুকে নিস, কোনো অঙ্ক আটকাবে না, রাইট? তো দেখ দিয়েছে কম্পিউট জিএভি বার করতে, ঠিক আছে? তো জিএভি বার করতে দিয়েছে মানে সবার আগে আমাদের, আমি লিখে নিই এখানে সলিউশন, রাইট? তো জিএভি বার করতে গেলে লাগবে কি? মিউনিসিপাল ভ্যালু দেওয়া আছে, ফেয়ার রেন্ট দেওয়া আছে, স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া আছে। আগে আমি লিখে নিই মিউনিসিপাল ভ্যালু রুপিস 10,000, তোরা অঙ্কটা পজ করে নিয়ে আগে লিখে নিস, ঠিক আছে? ফেয়ার রেন্ট রুপিস 12,000, স্ট্যান্ডার্ড রেন্ট রুপিস 11,000। সবার আগে এক্সপেক্টেড রেন্ট বার করব কিভাবে? এমভি আর ফেয়ার রেন্টের মধ্যে এটা বড়, 12,000 বড় টিক মেরেছি, 12 আর 11 এর মধ্যে ছোট 11,000, তো এক্সপেক্টেড রেন্ট 11,000, ঠিক? অ্যানুয়াল রেন্ট লাগবে, আচ্ছা অ্যানুয়াল রেন্ট লাগবে, অ্যানুয়াল রেন্ট দিয়েছে কোশ্চেনে কত? অ্যানুয়াল রেন্ট 12,000, আচ্ছা 12,000, ঠিক আছে? আর শুনে নে অঙ্কে একটা আনরিয়েলাইজড রেন্ট আছে, দেখ আনরিয়েলাইজড রেন্ট, যদি কোশ্চেনে কোথাও আনরিয়েলাইজড রেন্ট বলে, আনরিয়েলাইজড রেন্ট এই অ্যানুয়াল রেন্ট যেটা থাকবে তার থেকে সবার আগে বাদ দিয়ে দেব, কত আছে? 1,000 টাকা। তো আনরিয়েলাইজড রেন্ট 1,000 টাকা বাদ দিয়ে এই অ্যানুয়াল রেন্ট থেকে এখানেই বাদ দিয়ে দেব, তাহলে পরে থাকবে কত? 11,000, ঠিক? এটা এক্সপেক্টেড রেন্ট এ, আর এই অ্যানুয়াল রেন্ট এটা বেরোলো কত? এটা হচ্ছে বি, 11,000 টাকা। তাহলে কি বললাম? যদি অ্যানুয়াল রেন্ট দেওয়া থাকে ওখানে বসাবো, আর যদি কোশ্চেনে আনরিয়েলাইজড রেন্ট দেওয়া থাকে, আনরিয়েলাইজড রেন্ট ওখান থেকেই সবার আগে বাদ দিয়ে দেব। তাহলে 12,000 টাকা ছিল অ্যানুয়াল রেন্ট, আগে 1,000 টাকা বাদ দিয়ে দেব, পরে থাকবে কত? 11,000। এবার কর তুই হায়ার অফ এ অর বি, তাহলে 11 যদি দুটো সেম এসে গেছে তো 11,000 টাকা, রাইট? এরকম হতে পারতো ধরে আনরিয়েলাইজড রেন্ট 1,000 এর জায়গায় 2,000 বলেছে, ঠিক আছে? 1,000 তো ছিলই, সাপোজ 2,000 বলেছে, তাহলে কি করতাম? অ্যানুয়াল রেন্ট 12,000 টাকা লিখে সবার আগে আনরিয়েলাইজড রেন্টটা বাদ দিতাম। আনরিয়েলাইজড রেন্ট কত আছে? 2,000, 10,000 টাকা আসতো, তাহলে হায়ার কোনটা আছে? 11, আর 10 এর মধ্যে হায়ার 11, তো তখন জিএবিটা 11,000 টাকাই হতো। বোঝা গেল কি বললাম? তাহলে কি বললাম? যদি আনরিয়েলাইজড রেন্ট কোশ্চেনে থাকে তাহলে অ্যানুয়াল রেন্ট থেকে সবার আগে আনরিয়েলাইজড রেন্টটাকে বাদ দিয়ে দেব। তাহলে 12 থেকে 2,000 যদি আনরিয়েলাইজড রেন্ট বাদ দিয়ে দিই, পড়ে থাকবে 10,000। এবার 11 আর 10 এর মধ্যে যেটা বড় হবে সেটাই হচ্ছে আমাদের জিএবি, তাহলে জিএবি 11,000 টাকা, ঠিক আছে? ছোট অঙ্ক 4 নম্বরে দিতে পারে, ঠিক আছে? যেখানে কিনা আনরিয়েলাইজড রেন্ট থাকবে, আর ছোট অঙ্ক 4 নম্বরে দেয় তো আনরিয়েলাইজড রেন্ট থাকবে ওখানে কনফার্ম, ঠিক আছে? বড় অঙ্কের মধ্যেও আসতে পারে, বাট এরকম আনরিয়েলাইজড রেন্ট আমার চান বেশি ছোট অঙ্কের মধ্যে। তো আবার বলছি অ্যানুয়াল রেন্ট থেকে সবার আগে আনরিয়েলাইজড রেন্টটাকে বাদ দিয়ে দেবো, যেটা পড়ে থাকবে ওটা, আর ওই এক্সপেক্টেড রেন্টের মধ্যে যেটা বড় হবে সেটাই হচ্ছে আমাদের জিএবি, ঠিক? এটা গেল একটা। এবারে 4 নম্বরের অঙ্ক যদি ম্যাক্সিমাম কিছু টাফ করতে চায় তো এরকম করতে পারে। সবার আগে দেখ কি বলেছে, লিখে নি সলিউশন।
পজ করে এই অঙ্কটা লিখে নিস। কি বলেছেন? মিউনিসিপাল ভ্যালু 10,000, তো মিউনিসিপাল ভ্যালু রুপিস 10,000। আচ্ছা, পেয়ার রেন্ট 12,000, স্ট্যান্ডার্ড রেন্ট 11,000 হলো। সবার আগে এ দিয়ে এক্সপেক্টেড রেন্ট বার করবো। এমবিএ ফেয়ার রেন্টের মধ্যে বড় 12,000, 12,000 11,000, ছোট হচ্ছে 11,000, তাহলে এক্সপেক্টেড রেন্ট 11,000 হলো। এটা তো বার করতে পারবি। বি দিয়ে করবো অ্যানুয়াল রেন্ট, অ্যানুয়াল রেন্ট, ঠিক। এবার মন দিয়ে শোন, রেন্ট রিসিভ বলেছে আমাকে 10,000, রেন্ট রিসিভ বলেছে 10,000, শুনে নে ভালো করে। রেন্ট রিসিভ 10,000, ঠিক আছে। যদি রেন্ট রিসিভ বলে আমাকে অ্যানুয়াল রেন্টে কনভার্ট করতে হবে। আমরা এতক্ষণ আনরিয়েলাইজ রেন্ট পাইনি কোথাও, রাইট? কোথাও পাইনি আনরিয়েলাইজ রেন্ট, ঠিক আছে। রেন্ট রিসিভ করলে আমরা দেখেছি ভ্যাকেন্সি পিরিয়ড আছে 1 মান্থে, তো ভ্যাকেন্সি পিরিয়ড 1 মান্থ থাকলে রেন্ট রিসিভ ওটা হচ্ছে 11 মাসের টাকা। তো 10,000 ডিভাইডেড বাই 11 ইনটু 12 করলে আমাদের অ্যানুয়াল রেন্ট বেরিয়ে যাবে। এবার যদি দুটো একসাথে থাকে, কিনা আনরিয়েলাইজ রেন্ট তো থাকে আর ভ্যাকেন্সি পিরিয়ড থাকে, তাহলে কিভাবে করব? আগে আনরিয়েলাইজ রেন্ট যেটা আছে, এখানে আছে রেন্ট রিসিভ 10,000 এর সাথে আমি আনরিয়েলাইজ রেন্ট 1,000 টাকা যোগ করে দেবো। সবার আগে এটা কাজ কি কখন করব? যখন রেন্ট রিসিভ বলবে আগে আনরিয়েলাইজ রেন্টটা যোগ করে দেবো, তাহলে 10 + 1 11,000, রাইট? এবার যেটা বেরোলো সেটা হচ্ছে ওই 1 মাসের ভ্যাকেন্সি বাদ দেওয়ার পরে। তাহলে 1 মাসের ভ্যাকেন্সি মানে যদি 1 মাস চলে যায় তাহলে 11 মাসের ডিভাইডেড বাই 11 ইনটু 12। ওটা হলো কি বললাম? তাহলে কি বললাম? যদি রেন্ট রিসিভ বলে আর আনরিয়েলাইজ রেন্ট থাকে আগে ওটাকে যোগ করে দিবি, রাইট? এবার যদি ভ্যাকেন্সি থাকলো না তাহলে তখন অ্যানুয়াল রেন্ট 11,000ই হবে, ঠিক আছে, যদি ভ্যাকেন্সি না থাকে, ঠিক। তাহলে যদি রেন্ট রিসিভ বলে আর আনরিয়েলাইজ রেন্ট থাকে আগে যোগ করে নেব, যোগ করে নিয়ে বসাবো। তো এটা ভ্যাকেন্সি নেই, তো এটাই অ্যানুয়াল রেন্ট, ঠিক। এবার যদি ভ্যাকেন্সিও থাকে তাহলে আগে যোগ করব, সেটা হচ্ছে ভ্যাকেন্সি বাদ দেওয়ার পরে। তাহলে ভ্যাকেন্সি 1 মাসে, তাহলে ওটা 11 মাসে ডিভাইডেড বাই 11 ইনটু 12 মানে হচ্ছে 12,000 টাকা। বোঝা গেল কি বললাম? আবার বলছি, আনরিয়েলাইজ রেন্ট আছে, রেন্ট রিসিভ বলেছে, আগে যোগ করে নেব, ঠিক, যোগ করে নেব আগে। যদি ভ্যাকেন্সি না থাকে তো ওটাই অ্যানুয়াল রেন্ট, আর যদি ভ্যাকেন্সি থাকে তারপর আমরা নরমাল যেরকম ক্যালকুলেশন করব। তাহলে 1 মাসের ভ্যাকেন্সি আছে, ওটা 11 মাসে, ডিভাইডেড বাই 11 ইনটু 12, রাইট? করে নে 12,000 হলো। 12,000 যেটা বেরোবে সেখান থেকে আবার লেস আনরিয়েলাইজ রেন্ট, যেরকম আগের বার করেছিলাম আনরিয়েলাইজ রেন্ট 2,000 বাদ দিয়ে দিয়েছিলাম, সেরকম আনরিয়েলাইজ রেন্ট এখানে কত ছিল? 1,000 টাকা, বাদ দিয়ে 1,000 টাকা, ওটা থাকবে কত? 11,000 হলো। এবার বল হায়ার অফ এ और বি 11,000, ঠিক। তারপর আবার করিস লেস লস ডিউ টু ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি লস বার করতে গেলে আমার অ্যানুয়াল রেট লাগবে 12,000 ছিল, 12,000 অ্যানুয়াল রেট, তাহলে 12,000 ডিভাইডেড বাই 12 ইনটু 1 1,000 টাকা মাইনাস করলে 10,000 হচ্ছে আমাদের জিএ। বোঝা গেল কি বললাম? তাহলে আবার বলছি কি করব? সবার আগে এক্সপেক্টেড রেন্ট বার করে নেব। রেন্ট রিসিভ বলেছে, আনরিয়েলাইজ রেন্ট আছে, রেন্ট রিসিভ বলেছে, আনরিয়েলাইজ রেন্ট আছে, আগে যোগ করে নেব, যোগ করে নিয়ে দেখ ভ্যাকেন্সি আছে কিনা। যদি ভ্যাকেন্সি না থাকে তো ওইটাই হবে আমাদের হচ্ছে অ্যানুয়াল রেন্ট। এবার যদি ভ্যাকেন্সি থাকে তাহলে 1 মাসে ভ্যাকেন্সি আছে, তো ডিভাইডেড বাই 11 ইনটু 12। বসাতে 12,000, তার থেকে সবার আগে আনরিয়েলাইজ রেন্টটাকে বাদ দিয়ে 1,000 টাকা আনরিয়েলাইজ রেন্ট ছিল, বাদ দিয়ে পড়ে থাকবে 11,000, রাইট? এবার এই 11,000 আর 11,000 এই দুটোর মধ্যে বড় ছিল 11,000, তো 11,000 আমাদের হায়ার, তার থেকে লেস লস ডিউ টু ভ্যাকেন্সি তো বাদ যাবেই, ওখানে অ্যানুয়াল রেন্টটাকে পিক করব। তাহলে 12,000 ডিভাইডেড বাই 12 ইনটু 1 এটা 1,000, বাদ দিয়ে 10,000 টাকা। আবার বলছি এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হতে পারে যেটা কিনা জিএবি বার করতে দিতে পারে। তাহলে কি বললাম? রেন্ট রিসিভ বলেছে, সাথে আনরিয়েলাইজ রেন্ট আছে, আগে যোগ করে দিন, তারপর দেখ ভ্যাকেন্সি আছে কিনা। যদি ভ্যাকেন্সি না থাকে তাহলে ওটাই অ্যানুয়াল রেন্ট, আর যদি ভ্যাকেন্সি থাকে তারপর নরমাল ক্যালকুলেশন 1 মাসের ভ্যাকেন্সি, তাহলে ওটা হচ্ছে 11 মাস ইনটু 12 করে নেব। তার থেকে আনরিয়েলাইজ রেন্ট আগে বাদ দিয়ে দেব, তাহলে 1,000 টাকা আনরিয়েলাইজ রেন্ট ছিল, বাদ দিয়ে পড়ে থাকবে 11,000 11,000 এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেটা আগে নেব, তারপর লেস লস ডিউ টু ভ্যাকেন্সি ওটা তো বার করতেই পারবো। অ্যানুয়াল রেন্ট 12,000 টাকা আছে, ডিভাইডেড বাই 12 ইনটু 1 1 মাসের ভ্যাকেন্সি আছে, বাদ দিয়ে 10,000 টাকা জিএ। বোঝা গেল কি বললাম? এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হতে পারে। বোঝা গেল কি বললাম? এটা হাউস প্রপার্টির মধ্যে ম্যাক্সিমাম এইটুকু থাকতে পারে, ঠিক আছে। আর আমাদের অঙ্কে পুরো অঙ্কে কোথাও হাউস প্রপার্টির অঙ্কে এর থেকে টাফ কিছু আসতে পারে না। 2 মিনিটে কনক্লুশনে আসি যে কি করলাম। ফার্স্টে আমাদের বার করতে হবে জিএবি। জিএবি বার করার জন্য লাগবে, লেট আউট প্রপার্টির ক্ষেত্রে জিএবি বার করার জন্য লাগবে ফার্স্টে মিউনিসিপাল ভ্যালু, এটা অলওয়েজ গ্রস নেব, নেট বলে দিলে ইনটু 100/90 করে নেব।
এমভি দরকার, ফেয়ার রেন্ট দরকার, স্ট্যান্ডার্ড রেন্ট দরকার, আগে এক্সপেক্টেড রেন্ট বেরোবে, তারপরে করবো হচ্ছে অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্ট যদি বলে দেয় ডাইরেক্ট নেবো, যদি অ্যানুয়াল রেন্ট না বলে দিয়ে রেন্ট রিসিভ বলে আর ভ্যাকেন্সি পিরিয়ড থাকে নিচে, তাহলে ধরে নিয়ে 1 মাসের ভ্যাকেন্সি আছে, তো ডিভাইডেড বাই 11 ইনটু 12 করলে অ্যানুয়াল রেন্টে চলে যাবে। হায়ারটা বার করবো, তার থেকে বাদ দেবো লেস লস ডিউ টু ভ্যাকেন্সি, রাইট? এই ছিল আমাদের ফার্স্টে জিএবি বার করা। জিএবি থেকে বাদ যাবে মিউনিসিপাল ট্যাক্স পেইড বাই দা ওনার। ওনার যতটা পে করেছে ওনার, যদি টেনেন্ট বলে ওটাকে বাদ দিয়ে দেবো, যদি বলে আনপেইড তাহলে ওটাকেও বাদ দিয়ে দেবো। সাপোজ 20% পেইড বাই দা টেনেন্ট, তাহলে 80% আনবো, 20% নট পেইড তাহলেও 80%ই আনবো, রাইট? তাহলে বেরোবে আমাদের এনএবি, তার থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% অফ এনএবি বাদ দেবো, ইন্টারেস্ট অন লোন সেটাকেও বাদ দেবো, তাহলে বেরোবে আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, রাইট? সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে ইন্টারেস্ট অন লোনের ক্ষেত্রে একটু মাথায় রাখিস, যদি কনস্ট্রাকশন পারপাসে বলে তাহলে ম্যাক্সিমাম 2 লাখ, আর রিপেয়ার্স পারপাসে বললে ম্যাক্সিমাম 30,000 আমরা আনতে পারবো। সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে লেট আউট প্রপার্টি কোনো লিমিট নেই। একটু এটা মাথায় রাখি, যখন আমরা যদি আনরিলাইজ রেন্ট বলে, যদি অ্যানুয়াল রেন্ট বলে দেয় তাহলে ডাইরেক্ট নেবো, তার থেকে আনরিলাইজ রেন্টটাকে বাদ দিয়ে দেবো, যেটা বেরোবে ওই দুটোর মধ্যে যেটা বড় হবে সেটাই জিএবি হবে। যদি রেন্ট রিসিভ বলে আর আনরিলাইজ রেন্ট থাকে, তাহলে অ্যানুয়াল রেন্টটা বার করার জন্য আমি রেন্ট রিসিভের সাথে আনরিলাইজ রেন্টটা যোগ করে দেবো, তারপর দেখবো ভ্যাকেন্সি আছে কিনা। যদি ভ্যাকেন্সি না থাকে চাপ নেই, যদি ভ্যাকেন্সি না থাকে তাহলে ওটাই অ্যানুয়াল রেন্ট হবে। আর যদি ভ্যাকেন্সি থাকে ডিভাইড করবো, 1 মাসের ভ্যাকেন্সি মানে ডিভাইডেড বাই 11 ইনটু 1, তাহলে বেরোবে। তার থেকে সবার আগে আনরিলাইজ রেন্টটাকে বাদ দিয়ে দেবো, 11,000, 11 আর 11,000 মধ্যে বড় 11,000, যেহেতু দুটো একই ছিল তো 11,000, তার থেকে আবার লস ডিউ টু ভ্যাকেন্সিটা বাদ দিয়ে দেবো, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। এই ছিল আমাদের পুরো হাউস প্রপার্টি চ্যাপ্টার। আশা করি কোনো সমস্যা হবে না। যদি কারোর কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করিস বা কমেন্ট করিস, যদি কোনো প্রবলেম হয় আমি ডেফিনেটলি সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।